আচ্ছা, স্ক্রিন শেয়ার করা হয়েছে, আপনারা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। বাকিরা স্ক্রিন দেখা যাচ্ছে, কথা পরিষ্কার আছে কিনা? জি স্যার, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু আলোচনা শুরু করে দিই সরাসরি। যেহেতু আজকে আগের দিন ছিল বিয়ের অনুষ্ঠান, আর আজকে হচ্ছে মাহফিল চলে, তো আসলে দুইটা দিনই একটু সমস্যা। আচ্ছা, টাস্ক গুলো আমার কাছে এক একটা করে, যেমন এটা একটা পেজ আমি দেখতে পাচ্ছি, অরুণ, টাইটেলে অরুণ দেওয়া আছে, আমি এটাকে ডাউনলোড করে নেই। আচ্ছা, আশা করি আপনারাও সবাই দেখতে পাচ্ছেন আমার টাস্ক গুলো, যেগুলো এখানে জমা হয়েছে। এটা একটা টাস্ক, এটা হচ্ছে অরুণ করেছেন, এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে হেডার ঠিক আছে, এই সেক্টরটা মোটামুটি ওকে ফাইন, এবং যতটুকু আমি করেছি মেজারমেন্ট বা কোয়ালিটি বলেন, এটা একটু ডাউন হয়েছে, এটা এখনো আমাদের হয় নাই, আমাদের হবে না, কিন্তু এটা প্র্যাকটিস করতে করতে আসলে হবে। এবং আজকে আমরা একটা ডিফারেন্ট টার্ম শিখবো, ডিফারেন্ট ফ্রেমওয়ার্ক শিখবো আজকের ক্লাসে। তবে এটা যদি বলেন অ্যালাইনমেন্ট বা অ্যাক্টিভিটিগুলো বা যে ট্যাগগুলো, সিএসএস কম্বিনেশন যেগুলো, সেগুলো মোটামুটি এখানে ঠিক আছে। এই আইকনগুলো আপনারা চিট শিট থেকে ডাউনলোড করে নেবেন, এবং না হলে আইকন 8 থেকে আপনারা বিভিন্ন ধরনের আলাদা আইকনও আপনারা পাবেন, সেগুলো ব্যবহার করবেন। আচ্ছা, আমি একটা একটা করে যাই। আচ্ছা, এটা একটা ফাইল পাচ্ছি, টয়শপ এইচটিএমএল। আচ্ছা, এইভাবে তো হবে না, এটাকে ডাউনলোড করতে হবে। এটা আগে আমি একটা লিঙ্কই দিতাম, সেখানেই এটা আপলোড ডাইরেক্টলি করা যেত, কিন্তু আরো একটা নতুন একটা লিঙ্ক আছে, সেটা আমি এখন শিখাই নাই। আচ্ছা, এটা কে জমা দিয়েছেন? জমা দিয়েছেন হচ্ছে রাবেয়া ম্যাডাম জমা দিয়েছেন। রাবেয়া ম্যাডাম আছেন এখন ক্লাসে? জি, জি ভাইয়া আছি। আচ্ছা, ঠিক আছে, খুবই ভালো। কই গেল ফাইলটা? না, এই যে এটা। আচ্ছা, টয় শপ, এখানে আমি দেখতে পাচ্ছি হেডার, আর নিচের অনেক কাজ যদিও হয় নাই এখনো, তবে ফ্লোটটা ঠিক আছে। ফ্লোটের আরো কিছু ডুপ্লিকেট আজকে আমি আলোচনা করব। শুধু ফ্লোট দিয়েই সব হয় এরকম না, ফ্লোটটা হচ্ছে ওল্ড স্টাইল। আগে, অনেক আগে, যখন নতুন নতুন কিছু সিএসএস আবিষ্কার হয় নাই, বা নতুন নতুন সিএসএস নিয়ে যখন কোনো আলোচনা হয় নাই, তখন আমরা শুধুমাত্র ফ্লোট দিয়েই করতাম। কিন্তু পরবর্তীতে যখন ফেলিক্স বক্স, তারপরে হচ্ছে আপনার গ্রিড বক্স, এগুলো আসলো, তখন আমরা এটাকে আরো সুন্দর করতে পারলাম, বা সুন্দর হলো। তো এই ফেলিক্স বক্স বা ফ্লেক্স, তারপরে হচ্ছে আপনার গ্রিড, এগুলো একটু বোঝার ব্যাপার আছে, এই জন্য আমরা আপাতত এটা দিয়ে কাজ চালাচ্ছি। যখন আমরা এটা বুঝবো, আমি আপনাদের শব্দগুলোর সাথে পরিচয় করাই যাই, আপনারা পরবর্তী যদি সিএসএসটা বুঝেন, আমরা যদি এটা বুঝি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড হয়, এটা দিয়ে এটা হয়, তাহলে আমরা কিন্তু এটা পরে সিমিলার টাইপের জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারবো। আর W3 যদি আমরা বুঝেই ফেলি, তা W3 বুঝলে তো আরো বেটার কিছু করা সম্ভব। আজকে আমরা মানে HTML CSS এর কিছু কাজ করেই আজকে নতুন একটা ফ্রেমওয়ার্কে আমরা চলে যাব। তো আমি এটাকে সাইডে রাখি, আপনারা CSS জন্য বা HTML এর জন্য W3 টাকে একটু ফলো করবেন। তার কারণ হলো আরো অনেক ওয়েবসাইট আছে, এগুলো আমি একটা একটা করে বলবো, কারণ একসাথে সব বললে আসলে আপনারা নিজেরাই কনফিউজ হয়ে যাবেন যে আসলে কোনটা শেখা উচিত বা কোনটা আমি শিখবো। আমি কিন্তু আপনার লাস্ট ক্লাসে আপনারা অনেকে বলছেন যে ভাইয়া ক্লাসটা আসলে কমপ্লেক্স হয়ে যাচ্ছে, বা সাপোর্ট ক্লাসে মানে সাপোর্ট গ্রুপে আপনারা অনেকে বলেছেন যে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এটা আসলে HTML CSS এর ক্লাস, তো আমরা এখনো প্রোগ্রামিং শুরু করি নাই, কিন্তু বিষয়টা আপনাদের কাছে নতুন, সেই জন্য আপনাদের একটু কঠিন লাগতেছে, কিন্তু একটু এটার সাথে একটু একাত্ম হওয়ার চেষ্টা করেন, দেখবেন যে ভালো লাগতেছে। এটা আমার কাছে এটা একটা মাদকের মতো, আমি নেশাগ্রস্ত। মানে আমি এই ডেভেলপমেন্টটা এত পরিমাণ আমি পছন্দ করি যে আমি আসলে সারা দিনই করতে পারি, এবং আমি রিসার্চ করতে পছন্দ করি। অনেক কিছু যে আমার মুখস্থ থাকে তাও কিন্তু না, আমি সব কোড মুখস্থ রাখতে পারি না, বা এটা অনেক ডেভেলপারই পারে না। সেক্ষেত্রে আমরাও গুগল করি, আমরাও বিভিন্ন কোড, আর যে কোডটা অলরেডি কেউ একজন লিখে রাখছে সেটা আমার কষ্ট করে তৈরি করার প্রয়োজন নেই, আমি সেই কোডটা শুধুমাত্র ইউজ করব। এটা আপনার ডকুমেন্টেশন নামে এটাকে আমরা বলি। প্রত্যেকটা বড় বড় এপিআই বা অনেক বড় বড় কোডিং যেগুলো, সেগুলো ডকুমেন্টেশন থাকে, সেগুলো পড়ে 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 আমরা তখন সেটাকে ইন্টিগ্রেশন করি। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আবার নতুন করে শিখতে হয় এই জিনিসগুলো, ডকুমেন্টেশনগুলো জানতে হয়। কিন্তু প্রিভিয়াস নলেজ থাকার কারণে হয় কি, ওটা অত আহ, মানে ওটার জন্য নতুন করে অন্য কিছু পড়াশোনা করার প্রয়োজন পড়ে না। তো আমরা হয়তো বা একদমই নতুন,
তো সেই জন্য লাগতেছে, একটু প্র্যাকটিস করেন, অল্প অল্প করে আলোচনা করব। আর আজকে আরেকটা টার্মস আলোচনা করব, সেই টার্মসটা আবার আপনাদের কাছে ইজি মনে হবে, যদিও সেই টার্মসটা ইজি মনে হলেও আপনাদের প্রিভিয়াস যে টার্মসগুলো সেগুলো আপনাদের করা উচিত, সেটা আমি পরে আজকে আলোচনা করতেছি। বেসিক যে কনসেপ্টগুলো, ফান্ডামেন্টাল যে আলোচনাগুলো, সেইগুলো আসলে স্কিপ করে যাওয়া উচিত না। ধরেন ওয়ার্ডপ্রেস দিয়ে নো কোডিং, কোনো কোডিং ছাড়াই আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, তো এটাও করা যাবে না তাও না, কিন্তু আপনি তাহলে ওয়েব ডিজাইনার হলেন না। কিন্তু যে একটা HTML CSS থেকে ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করতে পারে সে একজন ডিজাইনার, এবং যেহেতু সে থিমে কনভার্ট করতেছে সে একজন ডেভেলপারও। তো নো কোডিং করে ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইটও বানানো যায়। এখন আমি যদি ভালো ডেভেলপার হতে চাই, যে আমি বড় কিছু নিয়ে কাজ করব, তাহলে কি আমাকে অনেক কিছু শিখতে হবে। তার ভিতর আমরা HTML CSS শুরু করলাম, PHP আলোচনা হবে, বা এইটা যখন আপনি PHP বা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনি যখন মোটামুটি আয়ত্ত চলে আসতেছে, তখন অন্য সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার কাছে মনে হবে না এটা মোটামুটি কঠিন হবে না, একটা মোটামুটি বুঝলেই হয়। তখন আপনি রিয়্যাক্ট বা অন্যান্য যেগুলো আছে সেগুলো নিয়েও আপনি কাজ করতে পারবেন। আমি এখন ওইগুলো নিয়ে কোনো কথা বলতেছি না, ওটা আমার এখন কনসার্নও না। আচ্ছা, এটা আর একটা ফাইল পেয়েছি, আমি এগুলোকে ক্লোজ করে দিই। আচ্ছা, রাইজের হ্যান্ড দেখতে পাচ্ছি। অরুণ, ইফতেশাম অরুণ। হ্যাঁ স্যার, ওই আমার সার্চ বারের ভিতরে সার্চ আইকনটা ভালোভাবে বসাতে পারিনি, মানে বুঝতে পারছিলাম না, সবই করতেছিলাম কিন্তু হচ্ছিল না। এই যে এটা হ্যাঁ হ্যাঁ, এটা এটা বুঝতে এটা পারছি। বসানোর জন্য প্রথমত আপনার এটার জায়গা তো আগে বাড়াইতে হবে। যে সার্চ ইনপুটের ভিতরে আপনি দেখেন, খেয়াল করে দেখেন, এই যে লেখাটা কিন্তু অনেক ছোট, এবং এখানে মাউস আচ্ছা নিয়ে আসলে এখানে দেখা যায়, মাউস নিয়ে আসলে আচ্ছা। এখানে কতটুকু মার্জিন, কতটুকু পেডিং দেখা যায়। এমনকি আরো একটা জিনিস বলি, আমরা যখন এখানে সিএসএস এর কোন এলিমেন্টস নিয়ে কাজ করতেছি, সেটা যদি আমরা এখানে মাউস নিয়ে আসি, দেখা যায় আমি এখন কোন সেক্টরে এখানে আসি, অথবা জি এই এলিমেন্টের একদম বাম সাইডে একটা তীর চিহ্ন আছে, এই জি। তীর চিহ্ন ক্লিক করে আমরা যে কোনো একটাকে ক্লিক করতে পারি। আমরা যখন এইটা ক্লিক করব, খেয়াল করে দেখবেন মাউস যখনই নিয়ে আসতেছি, ওই হুম সেক্টরের নাম কি, ওই সেক্টরের নাম হলো বডি, তার কালার কি সব দেখাচ্ছে। এবার আমি বডি থেকে আস্তে করে এই ভিতরে চলে আসলাম, এই সেক্টরটার নাম কি, এটা হলো কন্টেইনার, মেইন কন্টেইনার, দেখুন ওখানে মার্কিং করে দেখাচ্ছে, এবং তার পেডিং ভিতরে এতটুকু, উপরে বাম সাইডে বেশি, ডান সাইডে বেশি, উপর নিচে কম, আমি দেখতে পাচ্ছি সবকিছু। হুম এটার হুম হুম। তারপরে পেডিং মার্জিন উপরে অরেঞ্জ কালার, উপরে মার্জিন কম আছে, ডানে অটো আছে, সব দেখতে পাচ্ছি। এখানে যখন আসলাম ও দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড এত, মার্জিন 004, আমি একবারে সবকিছু পেয়ে যাচ্ছি, বুঝতে পারছেন? তো আমি যখন এইখানে আসবো, তখন আমি এইটার একটু আগে পেডিং, এটা মার্জিন টপে বেশি আছে, তো মার্জিন টপ আমি ধরেন কমাই দিলাম, বা পেডিং থেকে বাড়াইলাম, পেডিং থেকে আরেকটু বাড়িয়ে দিলাম। হাইট আবার ফিক্স আছে, হাইট আর একটু বাড়িয়ে দিই, হাইটটা আরো একটু বাড়িয়ে দিই। আচ্ছা, হাইট যা দিছি এনাফ, জি হাইটে কোনো সমস্যা নাই, পেডিংটাকে একটু আপ এন্ড ডাউন করে দিই। আচ্ছা, এইবার এই যে ছবিটা, এটাকে ইনস্পেক্ট দিলাম, তার মানে বাটনটা একদম প্রপার রাউন্ড হয় নাই, কারণ এটা বর্ডার রেডিয়াস যেটা, সেটা 5 পিক্সেল দিছেন, 5% দিতে পারেন, 50% দিতে পারেন, 50% দিলে সেটা মোটামুটি হয়। কিন্তু আপনার আবার হাইট অন্য এক জায়গায় ঝামেলা আছে, মেবি পেডিং, এই যে পেডিং এ 16-14 আছে, তার মানে উপর নিচ সেম পেডিং না, এই জন্য এটা চ্যাপ্টার হয়ে যাচ্ছে। তো আমার পেডিংটাকে আমি আগে সমান করি, এখানে এটাকে 15 দিলাম, এখানে 15 দিলাম, এইবার দেখেন পারফেক্ট একটা বৃত্ত হয়েছে। এইবার মার্জিন লেফট, আমি এটাকে একটু কমিয়ে দিই, এবার দেখেন মোটামুটি কিন্তু লাইনে চলে আসছে, বুঝতে পারছেন এইবার? আচ্ছা ঠিক। ওকে। আচ্ছা, আর কারোর কোনো টাস্ক? একটা পাইলাম, ওয়াজেদ ভাই। অজিত ভাই আছেন লাইনে? ওয়াজেদ ভাই, আপনার পারমিশন নাই, আমার পারমিশন নাই, একটু পারমিশনটা দিয়ে দেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাস আলোচনায় চলে যাই। আমরা প্রিভিয়াস ক্লাসে যে আলোচনাটা করেছিলাম, একটা ফর্ম আমরা করেছিলাম। তো আজকে আমরা ফর্ম এবং মাল্টিপল পেজ লিংক কিভাবে করা যায়, এবং আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট আজকে শিখবো, সেটা হলো মিডিয়া কিওয়ারি বা রেসপন্সিভ ডিজাইন। এটা আমাদের এখনই দরকার না, আমরা এখন রেসপন্সিভ ছাড়াও ডিজাইন করতে পারি, এবং সেটাই আমি করতে বলবো। কিন্তু আমরা যেহেতু বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে আমাদের এটা একটু শেখাও জরুরি। সাউন্ড শুনতে না পারলে বা কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন। আচ্ছা, সবাই একটু মেক শিওর করেন শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা।
সবাই? শোনা যাচ্ছে স্যার? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তো আমরা আমাদের ফাইলে জি চলে ভাইয়া, যাই। দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। এইটা ছিল আমাদের ওয়েবসাইট, এটা ছিল আমাদের ইন্ডেক্স ফাইল, যেখানে আমরা তেমন খুব কঠিন কিছু কাজ করি নাই। যদিও এইটা আমি আপনাদের পুরোপুরি কাজ 100% কমপ্লিট করে দেখাইনি। আমরা এইটা হোম পেজটাও করতে পারতাম, এমনও না। আমরা এই সেক্টরটাও করতে পারবো যদি আমরা এইটা পারি, এইটা করতে পারি, আমরা এইটাও করতে পারবো, কোনো ব্যাপার না। বা এই সেক্টরটা তৈরি করা, কি মনে হয় এই যে এতটুকু সেক্টর, এটাকে আপনারা কেউ তৈরি করতে পারবেন কিনা, বা কিভাবে পসিবল বলতে পারবেন কেউ? এনি আইডিয়া? জি ভাই, করতে পারবো। এখানে একটা কন্টেইনার নেওয়া লাগবে, ওটা একটা ডিপ নিয়ে তারপর ডিপের ভিতরে আমরা ডিজাইন গুলো করবো। আচ্ছা আচ্ছা, আমরা ধরেন কিভাবে এটা করতে পারি, আমাদের তো অলরেডি আমরা টোটাল মেইন কন্টেইনারের ভিতরে সব কাজটা করতেছি। তার ভিতরে আর একটা মেইন ডিভিশন, এটা একটা ডিভিশন নিব, সেই ডিভিশনের ভিতরে আর একটা ছোট ডিভিশন নিব, সেটার ফ্লোট লেফট এবং হাইট দিব ধরেন টোটালটা যদি 100 হয় তাহলে 50, তার মানে 50% 50% হবে এরকম। এটা যদি 500 পিক্সেল দিই, এটা 500 পিক্সেল দিব। এবার দুটো ডিভিশন আমি এখানে নিয়ে নিলাম 50-50 করে। এবার সেই ডিভিশনের ভিতরে একটা ছবি, সেটাকে ছোট করে করে হাইট ধরেন এটার অনুপাতে আমরা হাইট ওয়াইট করে নিলাম এবং ফ্লোট লেফট দিলাম, তো এটা বাম সাইডে চলে আসলো। এবার এই সবগুলো ইন টোটাল সব কিছুকে একটা ডিভিশনের ভিতর ঢুকাতে হবে, ঢুকে সেইটার আবার ইমেজের পাশে ফ্লোট লেফট দিতে হবে। এটা কি বুঝতে পারছেন আপনারা? এটা সিস্টেমটা কি বুঝতে পারছেন বাম সাইডের? জি আবার ভাই, আবার এই ডিভিশনের ভিতরে একটা H2, একটা P আর একটা বাটন, দ্যাটস ইট। এটাও তো সেম, এখানে এটা ফ্লোট লেফট দেওয়া হয় নাই, একটা সিম্পল ছবি, একটা প্যারাগ্রাফ বা H4, একটা বাটন। এই বাটনটা হুবহু আপনারা করতে পারবেন, যেহেতু আপনারা ইনস্পেক্ট দেখছেন। আমার তো এখানে এত কষ্ট করে করারও প্রয়োজন নেই, আমি রাইট ক্লিক করে এখানে ইনস্পেক্ট দিব। ইনস্পেক্ট দিলে আমরা দেখতেই পাবো এটার জন্য কি পেজ, এই যে ব্যাকগ্রাউন্ড কালার এটা ব্যবহার করা হয়েছে, টেক্সট কালার এটা ব্যবহার করা হয়েছে, ডাইরেক্ট কপি করে নিয়ে গেলাম, তাহলে তো হয়ে গেল। পেডিং আমার মতো করে আমি সেট করে দিব। তার মানে এখানে কোনো কিছু ডিফিকাল্ট না। এই সেক্টরটা 3টা ডিভিশন, উপরে একটা H3, তারপরে নিচে এগুলো হলো লিঙ্ক, অ্যাঙ্কর যেহেতু এখানে ক্লিক করলে কাজ করবে, তার মানে এগুলো অ্যাঙ্কর। তারপরে নিচে আসেন একটা H2, H3 হইতে পারে, নিচে একটা একটা প্যারাগ্রাফ। তারপরে নিচে হেডারে আসেন একটা H3, তারপরে এগুলো সব হলো অ্যাঙ্কর, যেটা আমরা অলরেডি আমাদের এইখানে এই ধরনের কাজ আমরা করে ফেলছি। তো এই কাজগুলো আসলে একটু মনোযোগ সহকারে বসলে আপনার এই হোম পেজটা 1 সেকেন্ড আমার মনে হয়, মানে খুব বেশি সময় এখানে লাগার কথা না। আমরা চাইলে ভেরি সিম্পলি এটা করতে পারবো। আমরা একটা মোটামুটি কিছুটা কমপ্লিট করব, আমরা এই যে ডিজাইনটা করলাম না, এটা আমরা কিন্তু মোটামুটি কমপ্লিট করব। এটা সিঙ্গেল পেজ, মানে অল অ্যাডস এর পেজ, এটা আমরা করতেই পারি, এই সেক্টরটা আমরা করতেই পারি। তো আমি দেখি আজকে ক্লাসের শেষে যদি সময় হয় আমি আলাদা বসে আপনাদের একটা 1 ঘন্টার ভিডিও করে এই টোটাল জিনিসটা কমপ্লিট করে যদি পারে আমি দিব। তো এইগুলোর মাঝখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো এই লগ ইন ফর্মগুলো। যেহেতু আমরা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে যাব, অবশ্যই আমাকে ফর্ম তৈরি করতে হবে, ফর্ম সম্পর্কে জানতে হবে। যেমন আমরা এই ওয়েবসাইটটা আসলাম bharabazaar.com, এখানে আমি লগ ইনে ক্লিক করলাম, তো একটা ফর্ম দেখতে পাচ্ছি। সেই ফর্মটা অত সুন্দর যে হচ্ছে তাও না, এটা এক ধরনের ফর্ম, আবার কিছু জায়গায় আরেক ধরনের ফর্ম হয়। তো আমরা আমাদের জন্য আমরা যে ফর্মটা তৈরি করেছিলাম, এই যে একটা ফর্ম, যে ফর্মটার ভিতরে তেমন কোনো ডিজাইন কিন্তু নাই। তো আমার এখন 9:30 বাজে, আমি মাত্র বেশি সময় নিব না, 20 থেকে 30 মিনিটের ভিতরে এই ফর্মটাকেই সুন্দর একটা ডিজাইনে কনভার্ট করব, ফুললি একটা ডিজাইনে কনভার্ট করতে চাচ্ছি। ওকে, আমরা আজকে আরেকটা জিনিস শিখবো আজকের এলিমেন্ট, সেটা হলো রেসপন্সিভ ডিজাইন। যদি সেটা সিএসএস দেওয়া হয় তাহলে সিএসএস, আর না হলে বুটস্ট্র্যাপটা আবার আপনার যদি কেউ চান যে না বুটস্ট্র্যাপটা একটু বেশি ফোকাস দিব, তো এরকম আসলে অনেক ধরনের ফ্রেমওয়ার্ক আসছে, এটা পরে বলছি, যেটা নিয়ে যেহেতু আলোচনা করি নাই এটা পরে বলি। তো এই ফর্মটা যদি আপনাদের কাছে কারো কাছে এখন এই মুহূর্তে না থাকে, তাহলে এটা আমি এখনই আপনাদের একটা কাজ করি, আমি দিয়ে দিই, যাতে আপনারা ডাউনলোড করে একদম হুবহু সবার কাজটা যেন সিমিলার হয়, মানে স্টার্টিংটা আমার কাছে যেহেতু শুরু করতেছি আপনাদের সবার জন্য একদমই সেম হয়। কিভাবে দেওয়া যায় এটা, ড্রাইভ, আর একটা সহজ পদ্ধতি বের করতে হবে।
60 কই গেল? এই যে আচ্ছা, এই ফোল্ডারেই আমি এই আইটেমগুলো, যা ক্লাসের আইটেমগুলো আমি এখানে আপলোড করতে থাকবো। আপনারা এইটা একটু সবাই রেখে নেন, ঠিক আছে? আমার স্টোরেজ তো অলরেডি লাল বাতি জ্বলে বসে আছে। আচ্ছা, সমস্যা নেই, যতটুকু আছে চলবে। আচ্ছা, আমি ভিউয়ার অ্যাক্সেস দিলে মেবি আপনারা ডাউনলোড করতে পারবেন না। তো আমি এখানে, আপনারা কাইন্ডলি এখানে এডিট করেন না, ঠিক আছে? আমি পারমিশন দিয়ে দিচ্ছি। আপনারা কাইন্ডলি এখান থেকে কেন এডিট করবেন না, ডাউনলোড করে দেন আপনারা করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? জি স্যার। আচ্ছা, এই যে আমি লিঙ্কটা আপনাদের এইখানে শেয়ার করে দিলাম, তারপর হলো মেসেঞ্জারে এখানেও শেয়ার করে দিলাম, দুই জায়গায় শেয়ার করে দিলাম। আপনারা এখন স্যার স্যার গ্রুপেও দিয়ে দেন স্যার। ফেসবুক গ্রুপে? জি স্যার। আচ্ছা আচ্ছা, লিঙ্কটা পাইছেন সবাই? কাজ করছে সবার? জি ভাইয়া। ভাইয়া ডাউনলোড কোন ফাইলটা করব? এই যে আপাতত এই টোটালটাই করতে পারেন। তো এই form.html টা ডাউনলোড করেন, ঠিক আছে? এটা এখনই ডাউনলোড করে ফেলেন, কারণ এটা যখন আমি ক্লাস শেষ হয়ে যাবে নতুন আপডেট ফাইলটা তো আবার এখানে আমি দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ব্যাক টু ওয়ার্ক, আমরা আমাদের কাজে ফিরি। তো আমাদের এই ফর্মটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। আমি আজকে এটাকে নোটপ্যাডে, আজকেও আমি নোটপ্যাডই ওপেন করলাম, যেহেতু আমাদের কোডটা প্র্যাকটিস করা দরকার, সেই জন্য আমি ভালো এডিটর থাকতেও বারবার আমি নোটপ্যাডটা এই জন্য ব্যবহার করতেছি, যাতে আপনারা একটু লেখারও প্র্যাকটিসটা করেন, একটু ইজি হন, দেন আপনারা ইসে যান, আপডেটে যান। কারণ অনেক সময় এআই জেনারেটেড যেগুলো কিছু জিনিস মানে আমাকে সহযোগিতা করতে যে অনেক সময় অটো এন্ডিং করে ফেলে, অটো ক্লোজিং করে ফেলে। তো এটা আপনারা অনেকটা নাও বুঝতে পারেন, অনেক ক্ষেত্রে কিন্তু ভুলও করে, যেহেতু এআই, মানুষ আর এর মধ্যে পার্থক্য আছে, ও কিন্তু কিছু জায়গায় ভুলও করে ফেলে। তো এটা আমরা বুঝি বলে আমাদের সমস্যা হয় না, কিন্তু একটা এদিক সেদিক হইলে যদি ডেভেলপমেন্ট হয় অনেক গুরুতর সমস্যা হতে পারে। তবে ডেভেলপমেন্টে এরকম কোনো ক্রিটিক্যাল ভুলও করে না। তো আমরা এখন চাচ্ছি একটা ফর্ম ডিজাইন করব, এইটা হচ্ছে আমাদের ফর্ম। তো এই ফর্মটাকে আমরা এখনই ডিজাইন করতে চাই। তো আমি সেখানে, এটা আলাদা ফাইল কিন্তু খেয়াল করবেন, আমরা কিন্তু ইন্ডেক্স নিয়ে কাজ করেছিলাম, ইন্ডেক্সের ভিতরে সিএসএস ফাইলটাকে লিংক করেছিলাম, লিংকের মাধ্যমে লিংক রেল মানে রিলেশন, তারপরে হাইপার রেফারেন্স দিয়ে হচ্ছে আমরা এটাকে করছিলাম, এটা হচ্ছে এক্সটার্নাল, যেটা হলো ফন্টসম আইকনের জন্য। আবার আরেকটা লিংক করেছিলাম style.css, যেখানে এই ইন্ডেক্সের যত সিএসএস ফাইল সেটা আমরা রেখেছি, কিন্তু ফর্মের ভিতরে কিন্তু কিছুই নাই, ফর্মের ভিতরে হেডারও নাই, মানে জাস্ট একটা ফর্ম তৈরি করা হয়েছিল, একটা স্টাইল করা হয়েছিল। তো আমি একটা কাজ করি, ইন্ডেক্স থেকে এই হেড এইচটিএমএল এই হেডটুকু কপি করে নিয়ে যাই। এই হেডটুকু কপি করে নিলাম কেন? যাতে আমার কাজটা কষ্ট করে করা না লাগে। তো এটার নাম তো আর নিউ ওয়েবসাইট হবে না, এটা তো হোম পেজের কাজ শেষ, এটা অ্যানাদার পেজ। তো এটার টাইটেল দিলাম হলো লগ ইন স্ল্যাশ দিয়ে দিলাম অ্যাডমিন। আচ্ছা, এবার এই স্টাইল সিএসএস ফাইল কিন্তু একই ফোল্ডারের ভিতরেই আছে। আমার এখানে ফন্ট অসম লাগতেও পারে, তার মানে এটা থাকলেও কোনো দোষ নাই। তার মানে আমার হেড এইচটিএমএল টুকু ওকে ফাইন। এবার স্টাইলটা আমরা সবসময় জানি হেডের শুরু হয়ে শেষ এর ভিতরে স্টাইলটা হয়। তো আমি এই স্টাইলটা এখান থেকে কাট করে হেডের ভিতর দিয়ে দিলাম, এই যে হেডের ভিতরে এখন আছে। তো এটা তো আসলে ইন্টারনাল সিএসএস, এটা তো আমরা ব্যবহার করি না, আমরা তো স্টাইল সিএসএস এর কাজ করি। তো আমরা ইন্ডেক্সের ভিতর যত কাজ করছি, যত এইচটিএমএল আমরা কাজ করেছি, সেটা কিন্তু আমরা স্টাইলের ভিতর রেখেছি। এবার ফর্মের জন্য যেটা, সেটাও আমি স্টাইলের ভিতর
রাখতে পারি একটা, তাহলে সিএসএস ফাইল হইলো। যদি এমন যদি হয় যে স্টাইলের ভিতর অনেক, ইন্ডেক্সের ভিতর অনেক সিএসএস, ফর্মের ভিতর অনেক সিএসএস, তাহলে আবার আলাদা করাটাই ভালো। তখন আমি ফর্ম সিএসএস নাম দিয়ে বা অন্য কোনো নাম দিয়ে একটা সিএসএস ফাইল আলাদা করে নিব। তো সেক্ষেত্রে শুধুমাত্র ফর্মের ভিতর হলো ওই ফর্মের সিএসএসটাকে কল করে দিব, আর স্টাইলটা শুধুমাত্র ইন্ডেক্সে কল করে দিব। এখন আমি একটাই সিএসএস ফাইল রাখলাম, সেখানেই আমি কোডগুলো এডিট করতে চাচ্ছি। আপনারা কি বিষয়টা ক্লিয়ার? আমি কি বুঝাইতে চাচ্ছি এখানে, বুঝছেন সবাই? আরেকবার একটু বললে ভালো হতো ভাই। আচ্ছা, আবারও বলি, আমরা যে ফর্মটা করতেছি, যেই ফর্মটার ভিতরে আমি HTML শুরু করলাম, যদিও শেষ করি নাই। তো আমি এখানে সেম টাইটেল, মেটা, লিঙ্ক, তো ওই সিএসএস ফাইলটাকে আবারও কল করেছি, যেটা হলো স্টাইল সিএসএস। কিন্তু আপনারা খেয়াল করছেন কিনা, স্টাইল সিএসএস এর ভিতর যত কোড আছে, এটা কিন্তু এই ফর্মের জন্য না, বরং ইন্ডেক্সের জন্য। এই যে হেডার মেনু বাটন, এটা কোনোটা কিন্তু আমরা ফর্মের জন্য এখনো করি নাই। কিন্তু তারপরেও আমি একই ফাইলটা এই জন্য কল করলাম যে এখন ফর্মের ভিতর যে সিএসএসটা আমি অ্যাড করব, সেটা আমি এখানে না করে স্টাইল সিএসএস ফাইলের ভিতরেই রেখে দিব। তাহলে হইল কি, একটা সিএসএস ফাইলের ভিতর থেকে সব সিএসএস ক্লাসগুলো আমরা পেয়ে যাব। এবার কি বুঝছেন? জি ভাই। আচ্ছা, এবার ফর্মটাকে আমি টোটাল সিলেক্ট করে কাট করে নিলাম কন্ট্রোল এক্স দিয়ে, কারণ আমি এখানে বডি করি নাই। তো আমি এখানে বডি করি, BODY বডি। বডিটা শুরু অবশ্যই শেষ করতে হবে। এবং আপনারা খেয়াল করছেন HTML শুরু আছে, শেষ নাই। তো HTMLটাকে শেষও করতে হবে, HTML শেষ করলাম। এবার বডির ভিতরে যে ওই ফর্মটাকে আমি পেস্ট করে দিলাম। তবে ফর্ম সরাসরি পেস্ট না করে আমি আরো একটা ডিভিশন করে নেই, ডিভিশন করে নেই, তাহলে আমার কাজটা একটু সুন্দর হবে। এই যে দেখেন কি করছি আজকে, তেমন কিছুই করি না। একটা বডি নিছি, এই যে বডির শুরু এবং শেষ, একটা ডিভিশন নিছি, আর ফর্মটুক শুধুমাত্র আগের কোড, প্রিভিয়াস কোড। এই ডিভিশনটা নেওয়া তো কঠিন কিছু না, আমরা জানি ডিভিশন নেয় কেন, সেপারেট করার জন্য, আলাদা করার জন্য। তো সেই জন্য ডিভিশনটা নিয়েছি। আবার একটু দেখেন, এই হলো আমার টোটাল আপডেট। এতটুকুই আমি আপডেট করছি, দ্যাটস ইট। আচ্ছা, কি করেছি, এইটুকু যদি বাদও দেন, এই HTML যদি বাদ দেন, হেড যদি বাদও দেন, কোনো সমস্যা নেই। কিন্তু এই তখন এই স্টাইলের কাজগুলো তখন এই স্টাইল ট্যাগ লিখে লিখে করতে হবে। আর আমি স্টাইল সিএসএসটা কল করেছি, তার কারণ হলো স্টাইল সিএসএস এ তাহলে আমি একটা জায়গায় এই কাজটা করলাম, শুরুর থেকেই আমার বারবার করা লাগলো না। বা যদি বাদ দিতে চান তাও সমস্যা নেই, আমি এইখানেই আগে লিখি, পরে দরকার হলে সব কপি করে স্টাইল সিএসএস এ ঢুকাই দিব, সমস্যা নেই। আচ্ছা, এবার এটাকে সেভ করে একটা রিলোড দেই। এই যে রিলোড, তেমন কিছুই হয় নাই, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়েছে। যদি বলেন, কেউ বলেন তো ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেল কেন হঠাৎ? এনি আইডিয়া? এটা তো সাদা ছিল, এটা হঠাৎ করে কালারটা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ হয়ে গেল কেন? কোনো আইডিয়া আছে কারোর? HTML ফাইল যেখানে লিখছি ওখানে স্টাইলের ওখানে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড কালারটা। রাইট, আমরা এইখানে যখনই এই স্টাইল সিএসএসটাকে অ্যাড করেছি, তো আমরা যখন ইন্ডেক্সে কাজ করতেছিলাম তখন কিন্তু আমরা ওইটার ব্যাকগ্রাউন্ড কালারটা সিএসএস এর ভিতরে কোনো এক জায়গায় চেঞ্জ করছিলাম। এই দেখেন কোথাও এক জায়গায়, কোথাও এই যে বডির ভিতর ব্যাকগ্রাউন্ড কালার এইটা হবে। তো যখন আমরা এই সেম সিএসএসটা আবার ফর্মের ভিতর আবার কল করেছি, তাহলে কি হয়েছে, ও ওই বডির ক্লাসটা এইখানে এই পেজেও অ্যাপ্লাই করছে। আপনি একটা দর্জির দোকানে গেছেন, সেই দর্জির দোকানে বলা আছে দর্জিরে যে এখানে হচ্ছে খুলনা কমার্স কলেজের পাওয়া যায়, কি বলে, স্কুল, ধরেন কমার্স কলেজ স্কুল ড্রেস পাওয়া যায়। আবার ওই দর্জির কাছে আবার গার্লস স্কুলেরও পাওয়া যায়, কি বলে, সেট আপ দেওয়া আছে। এবার আমি যদি যাই, আমি যে বলি যে আমার কমার্স কলেজের একটা জার্সি বানায় দেন, ও বানায় দিতে পারবে। আবার একটা মেয়ে গেছে, সেও বলতেছে যে আমাকে একটা ক্লাসের বানায় দেন, ক্লাস ড্রেস বানায় দেন, সেটাও বানায় দিতে পারবে। কারণ কি, ওর কাছে ওই দুটোর মাপ কি কালার হয় সবকিছুই জানা আছে। এখন খালি বললেই বানায় দিতে পারতেছে, দর্জি কিন্তু একজন। তো এখানে স্টাইল সিএসএস এর ফাইলটা একটা, এর ভিতর যাই কোড দিব, যেহেতু দুটোতেই কল করা, দুইটাতেই অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন এবার বিষয়টা? তো এখানে কালারটা কিন্তু অটোমেটিকলি চেঞ্জ হয় নাই, আমার স্টাইল সিএসএস ফাইলটাকে অ্যাড করার কারণে চেঞ্জ হয়েছে। এবার ক্লিয়ার? ওকে, একটু রেসপন্স করেন আপনারা, আপনাদের রেসপন্স কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। আমি কিন্তু বলেছি যে আমি ক্লাসে যদি কেউ কথা না বলে, আসলে আমি নিজেই কনফিউজ হয়ে যাই যে আসলে আপনারা বুঝতেছেন কিনা। কথা বলেন, নক দেন, রিপিট করেন, ঠিক আছে? আচ্ছা, এবং দেখেন আমাদের এই যে লগইন ডট এই অ্যাডমিন, এটা কিন্তু উপরে চলেও আসছে, দেখছেন কেন? কারণ আমরা টাইটেলে এটা চেঞ্জ করে ফেলছি। এই যে ইন্ডেক্সে ছিল নিউ ওয়েবসাইট, আর হোমে কি আছে, টাইটেল লগইন, তার মানে টাইটেলও কিন্তু চেঞ্জ। আচ্ছা ফাইন, এইবার আমরা ফর্মটাকে ডিজাইন করার কাজ শুরু করতে
পারি। তা আমি একদম শুরুতেই চলে আসলাম আমাদের এখানে। এইবার আমরা তো জানি আমরা ইনস্পেক্ট দিয়ে কাজটা করব। ইনস্পেক্টে আসলাম, আপডেট কোডিং এ এইখানে নিচে এখানে প্লেতে দেখা যায়, এখানে কাজ করলে নিচেই দেখা যায় প্লে করে। তো আমি এখানে আসলাম হলো ফর্মের উপর ডিভিশন, এই ডিভিশন দিয়ে আমার কাজ শুরু। এই বডির ভিতর ডাইরেক্ট একটা ডিভিশনের ভিতর ঢুকে আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার ফার্স্টে দিলাম। ব্যাকগ্রাউন্ড দুটো জিনিস আছে আমি একটু বলে দেই, একটা হলো ব্যাকগ্রাউন্ড আর একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। দুটোর মধ্যে পার্থক্য আছে, আমি আজকেই সেটা আলোচনা করব। আমি এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, দিলাম WHITE হোয়াইট। ছোট হয়ে গেল মনে হয়। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এই যে হোয়াইট হয়েছে কিন্তু একদম একটা রো, এই জন্য বোঝা যাচ্ছে না। আমি দিলাম মিনিমাম হাইট হবে 500 পিক্সেল। এই 500 পিক্সেল হয়েছে, বেশি হয়ে গেছে। আচ্ছা আরো কমাই দিই 200 পিক্সেল, তাতে কিন্তু বোঝা যাচ্ছে। 400 দিলাম যাতে হাইটটা বোঝা যায়। এই 400 পিক্সেল দিলাম। এবার মিনিমাম হোয়াইট, দিলাম হচ্ছে 600 পিক্সেল। ম্যাক্স হোয়াইট মানে সর্বোচ্চ হোয়াইট হবে 600 পিক্সেল, এটাও বলে দিলাম 600 পিক্সেল হবে, মানে ফিক্স করে ফেলতে চাচ্ছি 600 পিক্সেলটাই হবে। এবার মার্জিন 0 অটো, এটা সব পুরাতন আলোচনা, আমরা সবাই জানি এটা, রাইট? আচ্ছা, এইটা আমার হবে একটা ফর্ম। তো এবার এটার বর্ডার রেডিয়াস সব পুরাতন আলোচনা। বর্ডার রেডিয়াস আমি দিলাম 10 পিক্সেল। এই 10 পিক্সেল বর্ডার অলরেডি কার্ভ হয়েছে। এবার ধরেন আমি এটা দিলাম মার্জিন টপ দিলাম হলো 20 পিক্সেল। এটা চলে আসছে অনেকটা নিচে, আরেকটু বাড়াই ধরেন 40 পিক্সেল দিলাম। এই মোটামুটি কিন্তু ফর্মটা একটা জায়গায় চলে আসছে। ওকে, আচ্ছা এইবার আমি এটার নিচে একটা দিই বক্স শ্যাডো। আমরা অবশ্যই জানি বক্স শ্যাডো দিয়ে এইটার নিচে শ্যাডো সেট করা যায়। তো প্রথম হচ্ছে এক্স, মানে ডান দিকে শ্যাডোটা কতটুকু সরবে, দিলাম 1 পিক্সেল। যে ডান দিকে এটা শ্যাডোটা সরবে 5 পিক্সেল ধরেন। এবার হচ্ছে ওয়াই, মানে উপর নিচ দিলাম যে 5 পিক্সেল, মানে শ্যাডোটা উপরে ডানে সরবে 5 পিক্সেল, নিচে বাড়াইলেই বুঝতে পারবেন। এই যে বাড়াইলে নিচের দিকে বাড়তেছে, এটা বাড়াইলে ডান দিকে বাড়তেছে। তো আমি এখানে 10/15 রেখে দিলাম। এবার পরবর্তীটা হলো কতটুকু স্প্রেড করবে, আমি দিলাম যে এটা হলো স্প্রেড করবে 20 পিক্সেল। দেখেন এটা কিন্তু স্প্রেড করে ফেলছে। তার পরবর্তীতে 4 নম্বর ভ্যালু হইল কালার দিলাম #222, যে হালকা করে একটা শ্যাডো কালার হবে, ভালো লাগতেছে না এটা দেখতে। ওকে, তো আমি এটাকে ডান করে দিব। ডান করলে এবার সেটা কিন্তু সেট হয়ে গেছে। সেট হয়ে যাওয়ার পরে আমি এইখানে একটা অপশন আছে, দেখেন ছোট্ট একটা বাটন, আমি এটা ক্লিক করে আমি এটা কিন্তু চেঞ্জ করতে পারতেছি ডাইরেক্টলি, আমার লেখা লাগতেছে না কষ্ট করে যে এটা এদিক হলে ভালো হয় না এদিকে শ্যাডো হলে ভালো হয়। আমি এটাকে ডাইরেক্টলি এখান থেকেই করতে পারতেছি। এই যে এইটুকু হলে ভালো হচ্ছে, এবং এটার ব্লার 20 পিক্সেল আছে, একটু কমাবো বা একটু বাড়াবো, এই যে এতটুকু হলে ধরেন আমার হয়, তাহলে কিন্তু আমি ইনস্ট্যান্ট এটাকে এখান থেকেই করে নিতে পারতেছি। এবার কালার যেটা আছে সেইটাই ডাইরেক্ট একটা ক্লিক করলে কালারটাও আমি এখান থেকে ডাইরেক্টলি চেঞ্জ করতে পারছি। তার মানে একটা নর্মাল একটা ভ্যালু দিয়ে আমরা পরবর্তীতে এখান থেকেই কাজটা করি। তো আমি এখানে একদম ডার্কের না দিয়ে হালকা একটু গ্রে দিলাম। এবার নিচে এটা হলো ট্রান্সপারেন্সি, এই ট্রান্সপারেন্সি একদম লো করে দিলাম, একদম লোয়েস্ট। এইবার দেখেন, এইবার আবার খারাপ লাগতেছে না, মনে হচ্ছে হালকা একটু ওভারলি হয়ে আছে, হালকা একটু ভেসে আছে। এই ডিভিশনটা পারা যাবে, করতে পারবেন সবাই? বলেন। জি ভাই, করা যাবে। করে নেন, আমার কথা দরকার, আমার ক্লাসে একজন থাকে না, জি স্যার, পারবো স্যার। আমার রেসপন্স দরকার। স্যার যখন বসবো তখন স্যার আপনার এরিয়াটা দেখে দেখে করতে হবে স্যার, না কিছু ঠিক আছে, মানে একটা কনফিডেন্স তো থাকে যে না স্যার মোটামুটি যেভাবে হইলো আমি আমার প্রিভিয়াস প্র্যাকটিস অনুযায়ী আমি করতে পারবো। আচ্ছা স্যার এটার জন্য কি আবার আলাদা নোটপ্যাড, মানে প্র্যাকটিস করতে যে আলাদা নোটপ্যাড, আলাদা ওয়েব HTML ক্রিয়েট করে তারপর ওখানে প্র্যাকটিস করব? আচ্ছা করেন, আলাদাভাবেই করবেন, করে আবার মেইন প্রজেক্টে আপনি অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, আচ্ছা এইবার আমার এখানে আমি যেহেতু এটা ক্লাস করছি, মানে স্টাইল করছি অনলাইনে, কিন্তু আমি তো হচ্ছে এটাকে অ্যাপ্লাই করি নাই।
তো এটা নাম দিলাম হচ্ছে ফর্ম ডিভিশন বা ফর্ম সেকশন, নাম তো ডাজন্ট ম্যাটার, নাম যেটাই দেন। আমি দিলাম ফর্ম ডিভিশন, ফর্ম সেকশন। এবার এটার ওই কোডটাকে পেস্ট করে দিলাম। ফর্ম সেকশনের যে ক্লাসটা সেটা আমাকে জাস্ট এই ডিভিশনে ধরাই দিতে হবে, দিলাম। আমার আসলে কোড এডিটর দিয়ে কাজ করি তো এটা করতে অনেক অসুবিধাই হচ্ছে, কারণ আমাকে কোনো হেল্পও করতেছে না। এটা যদি লিখছি না ওইখানে, এবার এখানে ক্লাস লেখার সাথে সাথে অটোমেটিকলি সাজেশন চলে আসতো। তো সেভ দিলাম, সেভ দিয়ে আমি এটাকে রিলোড দিই। ঠিক আছে, তার মানে এটা ফাইন, এটা হয়ে গেছে। এটা প্রয়োজন অনুসারে আমরা হাইড ওয়াইড আবার বাড়িয়ে নিব, সমস্যা নেই। এটা ওয়াইডটা একটু বেশি হয়ে গেছে, ওয়াইডটা আর একটু কমানো দরকার, পরে কমাবো। এবার ইনপুটকে নিয়ে কাজ। ওকে, তো আমি ইনপুটে চলে আসি। ইনপুটটাকে আর একটু সুন্দর করার দরকার আছে। তো ইনপুটের প্রত্যেকটা ইনপুটের আগে আমি নতুন আর একটা ট্যাগ ব্যবহার করব, যেটার নাম হলো লেবেল। লেবেল হইলো এমন একটা ট্যাগ, সেই ট্যাগটা দিয়ে ছোট্ট আকারে ছোট্ট পরিসরে কোনো কিছুর উপরে ছোট্ট একটা লেখা যায়, এটা নাম হলো লেবেল ট্যাগ। লেবেল আমরা দেখি তো, আমরা যখন প্রাইস ট্যাগের উপরে একটা লেবেল থাকে, আমরা জানি যে ছোট্ট একটা জিনিসকে হাইলাইট করার জন্য আমরা লেবেলিং করি বা লেবেল ব্যবহার করি। তো লেবেল ট্যাগটা দিলাম আমি এখানে, ধরেন টেক্সট, তো আমি এখানে বলে দিলাম ইউজার নেম। ইউজার এখানে নেম লিখবে, বা যে কোনো কিছু হতে পারে, টাইটেল হতে পারে। তো এই ইনপুটের আগে একটা আমি একটু স্পেস দিয়ে ফাঁকা পরীক্ষা, তাহলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। এই ইনপুটের আগে একটা লেভেল। এবার দেখেন সেভ দেই, একটু রিলোড দেই, তাহলে এই ইনপুটের আগে একটা ইউজার নেম নামে একটা অপশন কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো আমি পাশাপাশি করি তাহলে দ্রুত হবে। আচ্ছা, এবার সেম লেভেলটা আমি, এটা একটু প্রবলেম হয়েছে, আপনারা কেউ কিছু বললেন না, যদিও আমি চাচ্ছিলাম যে আপনারা আমাকে রেসপন্স করেন। ভাইয়া বলতে যাচ্ছিলাম যে লেবেলের ওই এন্ডিং এ একটা স্ল্যাশ থাকার কথা না? এটা বলে মুখের ভিতর রাখবেন না, মনের ভিতর বলে দিবেন এটা। আমি তো এগুলো অনেক কিছু আপনাদের দেখি যে আপনারা সে ক্লাস আসলে কতটুকু ফলো করতেছেন, কিন্তু রেজাল্টটা চলে আসছে তো, এই জন্য আর কিছু বলিনি। রেজাল্ট আসবে। আপনি যদি এইটা ট্যাগ ক্লোজ নাও করেন, অনেক ক্ষেত্রে অনেক কিছু হবেও না, ঠিক আছে। এইচটিএমএল বড় ব্রাউজারগুলো অনেক কিছু বুঝে না এইচটিএমএলটাকে, কিন্তু অনেক বড় কোড যদি মানে এমন কোড থাকে যে কোডগুলোর ভিতর কোনো অনেকগুলো ডিভিশন মিস হয়ে গেছে, তখন এমন হইতে পারে একটা ডিভিশনের জন্য আপনার পুরো রেসপন্সিভ ডিজাইনটা ভেঙে গেছে, এইখান থেকে এটা এই ডিভিশনের বাইরে চলে গেছে, এটা কিন্তু হবে। ডিজাইন ফল্ট করে এইখানে, সাইট বন্ধ হয় না, কিন্তু ডিজাইন ফল্ট করে। আচ্ছা, আমি এখানে প্রত্যেকটার উপরে একটা লেভেল দিয়ে দিলাম, এটা তো হবে না। এটা পাসওয়ার্ড, আমি লিখলাম যে পাসওয়ার্ড। আমরা যেহেতু একটা ফর্ম তৈরি করতেছি, পাসওয়ার্ড। তারপর এটা হচ্ছে নাম্বার, দ্যাটস মিন ফোন দিলাম। তারপর হলো ইউজার ইমেইল। আচ্ছা, সেভ। এটা সাবমিট হবে না, সাবমিট তো এখানে লেখা, কিন্তু আমি চাচ্ছি এখানে লিখতে লগইন। তো লগইন হলে, যেহেতু ইনপুট এটা টাইপ হলো সাবমিট, তো সাবমিট দিলে তো আমি কিছু লিখলাম না, তো সেক্ষেত্রে আমাকে দিতে হবে হচ্ছে ভ্যালু একটা অ্যাট্রিবিউট, ভ্যালু দিয়ে দিতে হবে হচ্ছে আমার যেটাই দিয়ে আমি লগইন লিখলাম, রেজিস্টার লিখলাম, রেজিস্টার। এবার রিলোড দিলে দেখবেন এই যে রেজিস্টার চলে আসছে, ইউজার নেম সব কিন্তু চলে আসছে। এবার আমি যদি চাই এগুলাকে আরো একটু সুন্দর করব, প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি আমি অ্যাপ্লাই করবো, তাহলে আমি আরেকটা কাজ করতে পারি। এই টোটাল যতটুকু, এই দুটো মিলেই তো আসলে একটা ইউজার নেম আর ইনপুট, এই দুটো মিলে কিন্তু একটা। তা আমি একটা কাজ করি, টোটালটাকে একটা ডিভিশনের ভিতর ঢুকিয়ে দিই। এই যে ডিভিশন শুরুতে, এটার মাঝখানে শেষে আর একটা ডিভিশন দিয়ে দিই। তাহলে লাভটা হলো আমি এটাকে সব একটা ডিভিশনের ভিতরে, মানে একটা প্যাকেজ করে ফেলতে পারতেছি, বা একটা আলাদা অংশ করে ফেলতেছি। তো এই ডিভিশনের একটা ক্লাস আগের থেকে বানাই দিই। ক্লাস সমান হলো ইনপুট ফিল্ড, ধরেন ইনপুট বা ফর্ম ইনপুট দিলাম, ফর্ম ইনপুট। আচ্ছা, এটা নামে কিন্তু ক্লাস আমি এখনো করি নাই, করব, ঠিক আছে। তাহলে এটা ডিভিশন, তার ভিতরে একটা লেভেলও আছে, একটা ইনপুটও আছে। এটা কেন করলাম, যাতে আমি এই দুটো জিনিসকে একবারে সিএসএস দিয়ে ধরতে পারি, সিলেক্টর দিয়ে ধরতে পারি, এই জন্য। আচ্ছা, এবার এই ডিভিশনটাও এখানে কপি করে দিলাম, শুরু করলাম, আবার এটাকে শেষ করে দেই। যদি বলেন ভাই একই ডিভিশন কেন দিলেন, কারণ সবই তো একই রকম, ইউজার নেম পাসওয়ার্ড একই রকমই দেখতে হবে, এই জন্য প্রত্যেকটাকে এক একটা ডিভিশনের ভিতর ঢুকাই দিলাম, এবং ফর্ম ইনপুট দিয়ে সব কানেক্ট করে দিচ্ছি, মানে একটা ক্লাস। এই একটা ক্লাস দিয়ে আমি এই সবগুলোকে একবারে চেঞ্জ করে ফেলবো। দেখেন আমি কিভাবে করি।
আচ্ছা, এবার ফোনটাকেও আমি সিলেক্ট করতে চাই, তো আমি ডিভিশন শুরুতে এবং ডিভিশনটাকে শেষ করলাম, এই যে শুরু এই যে শেষ, ক্লিক করে করে দেখবেন যে আসলে সব ঠিকঠাক মতো হয়েছে কিনা। আচ্ছা, এই যে শুরু এই যে শেষ, ইনপুটটা আপাতত রেজিস্ট্রেশনটা আপাতত থাকুক। আমি এখানে একটা ব্রেক ব্যবহার করি, আমরা জানি বিআর ব্যবহার করলে ব্রেক হয়, একটা লাইন থেকে পরের লাইনে চলে যায়। এখানে একটা ব্রেক দিলাম যে তুমি এই লাইনে না রেজিস্টার, তুমি একটু পরের লাইনে চলে আসো। এবার রিলোড দেই, এই দেখেন হয়েছে কিন্তু। এবার দেখেন আমি একটা ডিভিশন দেওয়ার কারণে অলরেডি এগুলো সেপারেট হয়ে গেছে ডিভিশনের কারণে, এবং ডিভিশনের ক্লাস দেওয়ার কারণে, ইনপুট হওয়ার কারণে একটা ইনপুট পরের ইনপুট পরের ইনপুট সব এক লাইনে পরপর আসতো। যাক, এবার ফর্ম ইনপুট যেটা আছে সেই ফর্ম ইনপুটটার ক্লাসে আমি এখানে চলে যাই, ফর্ম ইনপুটে ক্লাস দিলাম, ব্র্যাকেট শুরু করলাম, শেষ করলাম, এবং আমি এখানে ধরেন ফর্মের ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার। এটা আগে একটা রেড দেওয়া ছিল কোথায় যেন, উপরে মনে হয় একটা ক্লাস আছে, এই যে ইনপুট ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল, এটা বাদ দিয়ে দিই, এটা আমার দরকার নেই। এখানে ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, সেভ দিলাম, কাজ করে নাই, কারণ কি? কাজ যে করলো না, দিলাম তো কাজ তো করলো না। এনি সাজেশন? ক্লাসের আগে ডট আর হয়। উপরে তো ব্যাকগ্রাউন্ড রাইট, আমি এখানে তো ক্লাস তৈরি হয় না, এটা তো ডাইরেক্ট ক্লাস মানে ইউনিভার্সাল সিলেক্টর হয়ে গেছে, ডট দিতে হবে ক্লাসের আগে। এবার দেই হইছে, তো এবার আবার সব সহ হইছে, কারণ যেহেতু ডিভিশনের ভিতরে ইমেলও আছে, এটাও আছে। হ্যাঁ, একটু খেয়াল করবেন, এগুলো একটু খেয়াল করবেন। যে এটা আমার মেন উদ্দেশ্য না, ফর্ম ইনপুটটা থাকলো ফাইন। এবার ফর্ম ইনপুটের ক্লাসটা আমি এখানে নিয়ে কাজ করি, ইনস্পেক্ট, এই যে ফর্ম ইনপুটের ব্যাকগ্রাউন্ড রেড আছে, এটা তো আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এটার ওয়াইড হবে 100%। 100% মানে হইলো এই ফর্ম ইনপুট এখানে শুরু হয়েছে, একদম যতটুকু যাইতে পারবে। 100% মানে হইলো ওর যতটুকু অংশ, ওর বাইরে তো যাইতে পারবে না, তো ওর অংশর শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে নিবে, এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নিয়ে নিবে, তো নিয়ে নিচ্ছে অলরেডি। তো এবার আমি এর ভিতরে ব্যবহার করলাম পেডিং, যে প্রত্যেকটা ডিভিশনের ভিতরে তুমি পেডিং নাও, কারণ এগুলো গায়ে গায়ে লেগে গেছে। তো পেডিং দিলাম 10 পিক্সেল এবং দিলাম 10 পিক্সেল। এই দেখেন মোটামুটি কিন্তু একটা গ্যাপ হয়ে গেছে। আমি আর একটু কমাই, এদিকে একটু বাড়াই, এদিকে একটু কমাই, এই একটু ইনপুট করে নিলাম 14-15 পিক্সেল, এটা 14 পিক্সেল। আচ্ছা, এখানে একটু বাইরে বের হয়ে গেছে, 100% দিচ্ছি, এবার পেডিং ব্যবহার করছি, একটু কমাই দিই, এই কমাই দিলাম, 96% থাকলো। এটা একদম এক্স্যাক্টলি হইতে হবে এমন না, ওয়াইড যদি নাও দেন তাও দেখেন কোনো ফারাক হয়নি, কারণ আপাতত দৃষ্টিতে অনেক কিছু দেখা যায় না, মানে একদম এক্স্যাক্টলি সেম হইতে হবে এমনও কিন্তু না। আচ্ছা, ফর্ম ইনপুটে কোডটাকে পেস্ট করলাম, রিলোড, ঠিক আছে। এখন এই ফর্মের ভিতরে 1 2 3 4টা ইনপুট আছে, 4টা লেভেল আছে। তো 4টা লেভেলকে আলাদা আলাদা না ধরে আমি ফর্ম ইনপুটটাকে জাস্ট ধরলাম, এবং আমরা জানি ফর্ম ইনপুট ক্লাস তো অলরেডি আছে, যদি আমি এইটার পরে একটা স্পেস দিয়ে আমি এই লেভেল শব্দটা লিখে দেই, তার অর্থ হলো ও ধরবে যে ফর্ম ইনপুট নামে যে ক্লাস আছে সেই ক্লাসের ভিতর যত লেভেল আছে সবগুলোর উপরে তুমি এইটা অ্যাপ্লাই করো, তার মানে একবার একটা কোডের মাধ্যমে সব সিলেক্ট করে নিতে পারতেছি। তো ফর্ম ইনপুট স্পেস লেভেল, তার মানে হলো ফর্ম ইনপুট ক্লাসে যতগুলো ক্লাস আছে ফর্ম ইনপুট নামে, তার ভিতর যতগুলো লেভেল আছে, এবং আমরা দেখতেই পাচ্ছি ফর্ম ইনপুট নামে অনেকগুলো ক্লাস আছে, তার ভিতরে অনেকগুলো লেভেল আছে, এটা একটা লেভেল আছে, ফর্ম ইনপুট তার ভিতরে আরেকটা লেভেল আছে, তার মানে আমরা একবারে অনেকগুলো সব সিলেক্টর মানে সবগুলোকে সিলেক্ট করে নিতে পারতেছি, অথচ আমরা লেভেলকে কোনো ক্লাস বসাই নেই এবং বসানোর দরকারও নাই। তো আমি এখন ধরেন ফন্ট ইনপুটের ফন্ট সাইজ চেঞ্জ করব, ফন্ট সাইজ ধরেন আমি দিলাম 14 পিক্সেল। আচ্ছা, 15 মিনিট পরে ক্লাসের লিংক ক্লোজ হয়ে যাবে, আমি কিন্তু আপনাদের আরেকটা লিংক দিচ্ছি, 15 মিনিট পরে আমি আপনাদের আরেকটা ক্লাসের লিংক দিব, ঠিক আছে? অ্যালার্ট রাখেন, এটা যে ক্লাস বন্ধ হয়ে যায় কিনা একটু অ্যালার্ট রাখেন। ওকে, আমি এখানে 15 পিক্সেল 14 পিক্সেল দিয়ে সেভ দিলাম। এবার এই যে ইনপুটটাকেও ধরতে হবে, তো আমরা সেম পদ্ধতিতে ফর্ম ইনপুট, এটার পরে সরাসরি লিখলাম ইনপুট, মানে হইলো এই ফর্ম ইনপুট, এটা ডাজন্ট ম্যাটার, এটা আমি যে কোনো কিছু লিখতে পারি, কিন্তু এখানে ইনপুট মানে হইলো ট্যাগ ডাইরেক্ট ফর্ম ইনপুটের ভিতর যত ইনপুট আছে সবগুলোকে সিলেক্ট করো। তো এটাকেও সিলেক্ট করছি, ধরেন আমি এটার হাইট দিলাম
হাইট দিলাম হচ্ছে 20 পিক্সেল। আচ্ছা সেভ দেই, দেখেন পরিবর্তন হয় কিনা। এই যে ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে, এটার হাইট 20 পিক্সেল হয়ে গেছে। এইবার এখন মজা করে আমি এটাকে জাস্ট সেট আপ করে নিব। এই যে দেখেন ফর্ম ইনপুটের ভিতরে আমি এই সরাসরি এটার উপর ক্লিক করে ইনস্পেক্ট দিলাম, ওই লেভেলটা সিলেক্ট হয়েছে, কিন্তু দেখেন ক্লাস কিন্তু ঠিকই চলে আসছে। এই যে ফর্ম ইনপুটের ভিতর লেভেল, এবং সব লেভেল একবারে সিলেক্টেড হয়ে গেছে। ফন্ট সাইজ সবগুলো 14 পিক্সেল। তো আমি এটাকে একটু বাড়াই, আমি ফন্ট সাইজ আমার প্রয়োজন হয়ে যায়, আমি এটা বাড়াই দিলাম ধরেন 22 পিক্সেল। হ্যাঁ আচ্ছা, ওয়াইড 100%। আচ্ছা এটা আমরা ব্রেক দিয়ে করি, কারণ এটা আবার যেহেতু ইনলাইন না, এটা হবে না, এটা আমি পরে করতেছি। ওকে, এইটুক আপাতত হইলে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি। ফন্ট ফ্যামিলি মানে হচ্ছে ফন্ট চেঞ্জ করা। ফসল আমাকে বলতেছে যে মাউথ আমি স্প্রে কাদের অন করা আছে? মাউথ স্প্রে অন করা আছে? করে থাকে সেটা আমার কারণে করছে বা আমার ইয়ার কারণে করছে। আমিও তো নীলার সাথে কথা বলছি। আরে এরকম যদি আউটসাইড কল আসে। আচ্ছা আমি এটাকে একটু বড় করে নিলাম, ভুলে গেলাম কি জানি ফন্ট ফ্যামিলি করতেছিলাম। আচ্ছা ফন্ট ফ্যামিলি থাক, তাহলে আমি ফন্ট সাইজটাই শুধু বাড়াইলাম 22 পিক্সেল, এবং এইটাকে আমি সেভ করলাম কোথায়? এই লেভেলের ভিতরে, এই 22 পিক্সেল। এখন এইটা যদি এখানে হয় এক ধরনের লাগবে, যদি এটা পরের লাইন হয় তাহলে আরেক ধরনের লাগবে। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি প্রত্যেকটা লেভেলের পরে একটা ব্রেক ব্যবহার করতে পারি, তাহলে পরের লাইনে যদি আসে আরো সুন্দর লাগবে। তাহলে ব্রেকটা কপি করে প্রত্যেকটা লেভেলের শেষে পেস্ট করে দিলাম, যে তুমি লেভেলের পরে ইনপুটটা সেম লাইনে আসবে না, পরের লাইনে। এটা সিএসএস দিয়ে করা যায়, আমি এটা দেখাইনি এখনো, এই জন্য ব্রেক দিয়ে করলাম। এই সবগুলো কিন্তু পরের লাইনে চলে আসছে। আচ্ছা এবার ইনপুটটাকে সিলেক্ট করলাম, ইনস্পেক্টে দিলাম। এবার ইনপুটে আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম ইনপুট স্পেস ইনপুট, যেটা আমরা এখানে সিএসএস এ আমরা অ্যাপ্লাই করে ফেলেছিলাম, ফর্ম ইনপুট স্পেস ইনপুট, সেটাই এখানে আসতেছে। আমি যেটা করেছি সেটাই কিন্তু এখানে আসছে, এর বাইরে কিন্তু আসতেছে না। আচ্ছা তো হাইট, আমরা ডিজাইনগুলো এখন অ্যাপ্লাই করি। হাইট দিলাম 100%, সরি ওয়াইড, হাইট দিলাম 50 পিক্সেল, বেশি হয়ে গেছে, 40 পিক্সেল। এবার ওয়াইড দিলাম হচ্ছে আপনার 100%। 100%, তুমি এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চলে যাও। ওকে, এবার বর্ডার রেডিয়াস দিলাম 5 পিক্সেল, হালকা বেশি হয়ে গেছে, 5 পিক্সেল এত হইলো কেন? এই যে এবার বর্ডার অন পিক্সেল, অন মানে টোটাল যে বর্ডারটা অনেক ডিপ মনে হচ্ছে, 1 px দিলাম। সলিড, তারপরে সলিড অনেক কিছু ড্যাশ দেওয়া যায়, ডট দেওয়া যায়, আমি দিলাম না এরকম কিছু। হ্যাশ দিয়ে 222, হালকা একটা আফসা কালার আমি এখানে সেট করে দিলাম। আচ্ছা এবার বক্স শ্যাডো দিই, হালকা একটা বক্স শ্যাডো আমি র্যান্ডমলি 2px 3px হ্যাশ কালার এটা দিলাম, কারণ আমরা কি জানি আমরা এটা পরে সেট করে নিতে পারবো। দিলাম। এবার আমি এখান থেকে হালকা করে এটা ট্রান্সপারেন্সি একদম কমিয়ে দিই, হালকা করে দিই, এই। আচ্ছা তো এইটা যেটা হইলো, এটার উপরে এটার সাথে একদম গায়ে মিলে গেছে, তো আমি এটার মার্জিন টপ দিয়ে দিই, মার্জিন টপ 5 পিক্সেল, হালকা একটু ডিস্টেন্স কিন্তু বাড়ছে। হাইটও হালকা একটু বাড়ানো দরকার। লেখা যাচ্ছে তো, লেখাটা আবার একদম ভিতরে একদম মাঝামাঝি, তার মানে লেখার ভিতরে পেডিংটা এই পাশ থেকে একটু ফাঁকা করতে হবে। ওকে, পেডিং 5 পিক্সেল 10 পিক্সেল, এই যে এটা হলো উপর নিচ, এটা হলো ডানে বামে, এই যে হালকা একটু ডানে সরিয়ে দিলাম। এটার ফন্ট সাইজ হালকা একটু বড় করে দিলাম, অনেক ছোট লাগতেছে। ফন্ট সাইজ 14 পিক্সেল, হালকা একটু বড় করি, এইবার দেখেন এবার মোটামুটি জুৎসই মনে হচ্ছে, এবং এটা ছিল এক ধরনের ফরম্যাট, এখন কিন্তু মোটামুটি আর একটা ডিফারেন্ট টাইপের ফরম্যাট হয়ে গেছে। তো আমাদের ফর্মের ইনপুটের কাজও মোটামুটি অনেকটা কিন্তু ডান। আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড, এই যে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, তো ভালো লাগে না এই ব্যাকগ্রাউন্ড দিলে, তো ব্যাকগ্রাউন্ডটাকে দিলেও এটার একদম ট্রান্সপারেন্সি কালার অনেক কমিয়ে দিই, ঠিক আছে, হালকা করে দিই। আচ্ছা এমনকি বর্ডার না দিলেও এটা খারাপ লাগে না, বর্ডার যদি নাম দিয়ে দেন, বর্ডার নাম, দেখবেন যে খারাপ লাগতেছে না, এই যে লেখা পড়া যাচ্ছে, এটা দেখছেন,
তো যাই হোক আমি বর্ডার রাখবো, যেহেতু বর্ডার ডিজাইন করেছি আমি, এটা রাখবো। আচ্ছা, টোটালটা কি কপি করলাম, ইনপুটের যতটুকু কোড আছে কন্ট্রোল সি, দেন হলো ইনপুটের এখানে কন্ট্রোল ভি, হয়ে গেছে। এটা কপি এখানেও করা যায়, কপি রুলস করা যায়। তো সেভ দিলাম, এটাকে রিলোড দিলাম। তো আমার ফর্মটা কিন্তু অলমোস্ট কাজ শেষ। ডিস্টেন্স যদি কম বেশি মনে হয় সেটা করে নেওয়া যাবে। তো আমরা এখানে যে ফর্মটা করেছিলাম, এই সাদা যে ফর্মটা, সেইটাকে আমরা আর একটু কাস্টমাইজ করে নেই, হালকা একটু কাস্টমাইজ করে নেই, এইটার ডিজাইনে কিছু করে নিতে চাই। তো আমি আইকন 8 একটু চলে যাই, আইকন 8, আরো অনেক আছে, পিক্সাবে টিক্সাবে আর অনেক জায়গা আছে ফ্রি আইকন। এবার আমি এখানে লিখে সার্চ করি লগ ইন, দেখি কোনো জুৎসই আইকন পাই কিনা। অনলাইনেও লিখে সার্চ করতে পারি, তাও কোনো বিষয় না। এগুলো আবার ফ্রি দেয় না। ডাউনলোড 96/96, এই যে লিঙ্ক, এটাকে কপি করে নিয়ে যাই, এটাই ব্যবহার করব আমি। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের এই ফর্মের ডিভিশনের পরে আমি এখানে একটা h2 ব্যবহার করলাম, একটা h2 ব্যবহার করে লিখলাম লগ ইন। এরপরে আমি এই আইকনটা দিয়ে দিলাম ডাইরেক্ট। ও, এটা তো সরাসরি ডাইরেক্ট দেওয়া যাবে না, ইমেজ দিতে হবে, আইএনজি। এটা লেখারও দরকার কি, এখান থেকে নিয়ে নিই, এই যে কপি করে নিই, কন্ট্রোল ভি, এবার সেভ, এবার রিলোড দেন। এবার দেখেন উপর দিকে এই যে লগ ইন আইকনটা কিন্তু চলে আসছে। তো আরেকটু কিন্তু সুন্দর হচ্ছে, আস্তে আস্তে আরো কিন্তু সুন্দর হচ্ছে, আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা এটা হচ্ছে। আচ্ছা, লগ ইনের গায়ে গায়ে মিলে গেছে, এই ট্যাবটা একদম গায়ে গায়ে মিলে গেছে। তো আসলে আরো একটু সৌন্দর্য হলে ভালো হয়। তো আমরা যে ফর্মটা করেছিলাম সেই ফর্মটার ভিতরে পেডিং একটু বাড়ায় দিলে আবার সুন্দর লাগবে। পেডিং 10 পিক্সেল, 20 পিক্সেল। এবার দেখেন, এবার ফর্মটাকে কিন্তু আরো একটু স্মার্ট লাগতেছে, যেহেতু মাঝখানে অনেক জায়গা। আর হোয়াইট, যেটা হোয়াইটটাকে ম্যাক্স মিনিমাম হোয়াইট, আমি এটাকে আর একটু ছোট করে দিই, 500 করে দিই, 500, এটাও 500 করে দিই। তাহলে দেখেন একটু চাপা হইলো, এখন ফর্মটাকে কিন্তু আরো দেখতে ভালো স্মার্ট লাগতেছে। তো আমি এখন এই যে পেডিং যেটা দিলাম, এটারও পেডিং 20 পিক্সেল ডাইরেক্ট দিয়ে দিই, সব থেকে 20 পিক্সেল, এটা দরকার নেই। 28 পিক্সেল দিছি না, 28 পিক্সেলই থাকুক। আচ্ছা, ফর্ম সেকশন, যে ওই কোডটাকে আবারও কপি করে নিলাম, যদিও মাত্র 2টা চেঞ্জ করছি, তারপরে একবারে ঝামেলার ভিতর না যেয়ে সব কপি করে এই ফর্ম সেকশনের ভিতরে যেয়ে আমি এটাকে আবারও পেস্ট করে দেই। কোথায় গেল, এই যে ফর্ম সেকশন, এই টোটালটাকে হালকা 2টো পরিবর্তন করছি, তারপরে আমি চেঞ্জ করে নিলাম। আচ্ছা, এবার দেখেন ফর্মটা দেখতে চেহারা আর একটু লুকিংসটা কিন্তু চলে আসছে, আরো সুন্দর আসছে। লগ ইনের যে ইটা আছে, এটার ভিতরে আমরা ডাইরেক্ট সিএসএস ব্যবহার করি, এটা উচিত না, আমরা জানি। সমান সমান আপনার এখানে করে দেখি, এই যে লগ ইন, এটার কোনো ক্লাস যেহেতু অ্যাড করি না, সেজন্য কিন্তু এখানে কোনো ক্লাসের নাম আসেনি। তো ডাইরেক্টলি লেখা যায়, ক্লাস না হলেও। দিলাম হচ্ছে মার্জিন 0, অটো, ওয়াইড হলো 100%। আচ্ছা, মার্জিন ডাইরেক্টলি দিলে এটা, আচ্ছা টেক্সট অ্যালাইন সেন্টার দিলেই হবে, মার্জিন লাগবে না, কারণ এটা তো একটা টেক্সট। তো টেক্সট অ্যালাইন এটা নতুন, কিন্তু খেয়াল করে দেখেন, ওয়াইড 100% দিছি যে তুমি এখান থেকে এই মাথাগুলো পুরো বড় হও। তারপরে বলছি বড় তো হইছো, তো বড় হইলে থাকতেছে বাম সাইডে, আমি টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার, লেফট রাইট যে কোনো দিকেই দিতে পারি। আচ্ছা, ফন্ট সাইজ 45 পিক্সেল বড় করে দিলাম। আচ্ছা, এটার উপরে পেডিং দেই নাই, তাতেও পেডিং অনেক। তো পেডিংটা যেহেতু, সরি, মার্জিন কিন্তু দেই নাই, খেয়াল করে দেখেন। কিন্তু H2 অনেক সময় অটোমেটিকলি এরা মার্জিন উপরে নিচে নিয়ে নেয়। তো আমি এখানে মার্জিনটাকে আমার নিজে ডিফাইন করে দিব, তো 10 পিক্সেল, 1 পিক্সেল এইরকম হবে, কারণ আমার বেশি মার্জিন হয়ে যাচ্ছে, এত তো দরকার নেই আমার, এটাও এত দরকার নেই, একটু কম থাকুক, এটা হলে চলতেছে। তাহলে লগ ইনের ওই কাজটাও আমাদের ডান। তো ওকে, ফাইন, কপি করলাম,
লগ ইনের একটা স্টাইল না দিয়ে ক্লাস দিই, দিলাম হচ্ছে h2 login, h2 h login। আচ্ছা, এখানে ক্লাসটা বানাই নেই, h login। আচ্ছা, ওই সেম কোডটা কপি করে পেস্ট করলাম, রিলোড দিই, এটা কিন্তু ডান। এবার এইটাকে মাঝখানে দিয়ে দেওয়ার ব্যাপার। তো এখানে এটা যেহেতু আবার টেক্সট না, এটা কি, এটা হচ্ছে একটা অবজেক্ট, একটা ইমেজ। তো এইটা আবার ওই টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার দিলে নাও কাজ করতে পারে। তো এটাকে দিলাম মার্জিন 0 অটো। আচ্ছা, এইটা অবজেক্ট ঠিক আছে, কিন্তু ডিসপ্লে ব্লক দিতে হবে। ডিসপ্লে ব্লক, এই ডিসপ্লেটা আমি এখনো বলি না আপনাদের, এটা পরে বলবো আমি যে ডিসপ্লেটা আসলে কি বা কিভাবে কাজ করে। তো এটা দুটো কোড আমি, এটা না হলেও খারাপ দেখাবে তাও না, আপনারা এই ছবিটা দিতে হবে এমন না, এটা অনেক সময় কোম্পানির লোগো হয় এই জন্য দিলাম। আচ্ছা, তো এইটা হচ্ছে আমার দরকার হলো কোথায়, এই ইমেজের ভিতর দরকার। ডাইরেক্ট একটা কোড, 2 লাইনের কোড, তো এটা ক্লাস বানাইলাম না, এখানে দাঁড়াতে পোস্ট করে দিলাম। এই আমার লগ ইনের কাজ কিন্তু অলমোস্ট ডান, আমরা অলমোস্ট কিন্তু এটা হয়ে গেছে, আপনারা খেয়াল করে দেখবেন। এবার রেজিস্টার বাটনটা তো সুন্দর লাগতেছে, আপনারা বুঝতেছেন সবাই? আপনারা সবাই বুঝতে পারছেন বলেন? জি ভাই, বোঝা যাচ্ছে। ওকে, জি স্যার, প্র্যাকটিস করলে পরে পুরোপুরি বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের লগ ইনে কিন্তু দেখেন অলরেডি অনেকটা কাজ আমরা করে ফেলছি। স্যার একটা নতুন লিংক করলে ভালো হয়, জি ক্লাস জি, যে কোনো সময় হয়ে যাবে। আর স্যার 3 মিনিটের মতন বাকি আছে স্যার লিংকের। ক্লাস, আচ্ছা লিংক যদি ক্লোজ হইতে হইতে হয়ে যায়, আমি আবার আপনার মেসেঞ্জার গ্রুপে সবাই আছেন, আমি আবার সেকেন্ড লিংকটাকে সাবমিট করে দেবো। আমার আজকেও ভুল করে আমি মানে প্রিমিয়ামটা করতে পারতেছি না, আমি প্রিমিয়ামটা করলে আর বারবার এই মানে ইন্টারাপশনটা আমার ভালো লাগে না। আমার প্রিমিয়াম আইডিটা কোনো একটা ঝামেলা হয়েছে, এটা আমি দিতে পারছি না লিংক। আচ্ছা, লিংক ক্লোজ হয়ে গেলেই আপনারা মেসেঞ্জার গ্রুপে চলে যাবেন, আমি নতুন করে লিংক দিব। আচ্ছা ওকে, তো রেজিস্টার বাটনটা আমি এখানে ইনস্পেক্ট দিলাম, রেজিস্টার বাটনটাকে আমি ইনস্পেক্ট দিলাম। এইবার এই বাটনে সামথিং কিছু ডিজাইন করে ফেলি, যেমন হোয়াইট দিলাম হচ্ছে 100%, হয়ে গেল। পেডিং, আচ্ছা হাইট দিই, হাইট দিলাম 40 পিক্সেল, হয়ে গেল। আচ্ছা, এবার পেডিং দরকার, পেডিং 10 পিক্সেল, 20 পিক্সেল। তারপর মার্জিন, হোয়াইটটা তো 96%। বুঝি নাই, হোয়াইটটা আগে 96% দেওয়া ছিল, এইটার না, এটা বড় দেখা যাচ্ছে। ও এইগুলার, হ্যাঁ এইগুলোর দেওয়া ছিল, কিন্তু এগুলো আবার মার্জিন পেডিং দেওয়া হয়েছে অতিরিক্ত। তো মার্জিন পেডিং এগুলোর আবার একটা ডিভিশন আছে দেখবেন, সেই ডিভিশনের ভিতরে কিন্তু আবার পেডিং আছে, আবার আলাদা পেডিং আছে, সেই পেডিং কিন্তু এখানে দেওয়া নাই। তো সমস্যা নাই, সেটা আমি দিয়ে নিব। তো এইটা হলো এতটুকু কোড আমি আপাতত করলাম, এইটুকুই আমি সেভ করি, কন্ট্রোল সি। এবং এটা হলো একটা ইনপুট, বাট এটা হলো ইনপুট হলো, এটা হচ্ছে টাইপ হলো সাবমিট। তো এইটা ওই ফর্ম ইনপুটের ভিতর যদি ঢুকাই দিই, তাহলে ফর্ম ইনপুটের এই ডিভিশনের ভিতরে ঢুকাই দিলে এটা অটোমেটিকলি ডিজাইন হয়ে যাবে অনেকটা, কিন্তু সেটা হয়তো বা আমাদের মতো করে হবে না। এই যে আমি যদি সরাসরি ফর্ম ইনপুটের ভিতর এইটারও ঢুকাই দেই, তাহলে এটাও কিন্তু অটোটা ডিজাইন হয়ে গেছে, দেখছেন এই যে অটো একটা ডিজাইন হয়ে গেছে, ওইটার মতো হয়েছে। তো এটা তো আর একটু ডিফাইন ডিজাইন হবে। তো যাই হোক, এটাকে আমি আবার ফর্ম ইনপুট দেওয়ার পরেও এটাকে আর একটু নিজের মতো ডিজাইন করার জন্য ক্লাস দিয়ে দিলাম, নাম দিলাম ফর্ম সাবমিট।
আচ্ছা, বাকিরাও জয়েন করে ফেলতেছে, আমি গ্রুপে পোস্ট করে দিলাম। আচ্ছা, আই হোপ যে মোস্টলি সবাই জয়েন করে ফেলছে। তাহলে আমরা আলোচনা বাকিটা শুরু করি। স্ক্রিন শেয়ার করছি, আবারও একটু দেখে নেবেন সবাই। আজকে আর খুব বেশি সামনে খুব বেশি আগাবো না, বুঝছেন, যেহেতু মোটামুটি ফর্মেট ডিজাইন, আমরা ফর্মটা করে বুটস্ট্র্যাপ নিয়ে একটু আলোচনা করে ছেড়ে দিব আপনাদের। অনেক সময় বুঝতে ডিফিকাল্ট হচ্ছে আপনাদের, এটা আমি ফিল করছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করা হয়েছে, দেখতে পাচ্ছি কিনা সবাই? স্ক্রিন শেয়ার জি করা ভাইয়া দেখা যাচ্ছে। ওকে। তো আমরা রেজিস্টারে সেম এটাকে ওই ডিভিশনের ভিতর দেওয়ার কারণে আমরা জানি ফর্ম ইনপুটের ভিতরে সব ইনপুট অলরেডি সব সিলেক্টর দিয়ে সিলেক্ট করা, এই জন্য অটোমেটিক রেজিস্টার ডিজাইন হয়ে গেছে। তারপরে আমি এটা আর একটা ক্লাস দিলাম, এটা কালারগুলোতে চেঞ্জ করার জন্য, ফর্ম, তারপরে নাম দিলাম সাবমিট, মানে এটার নাম হলো, ক্লাস নাম হলো ফর্ম সাবমিট। তো আমি এটাকে কপি করে এখানে টোটালটারে কপি করে রাখি। এই যে আমি কপি ওই যে কাজটা করছিলাম এখানে পেস্ট করে রাখছিলাম, এই আর কি, যাতে মনে রাখা যায়, এই আর কি। আচ্ছা, এবার আমি হেডের ভিতর স্টাইলের ভিতর চলে আসলাম, ক্লাসটার নাম দিলাম হলো ডট ফর্ম সাবমিট, ব্র্যাকেট শুরু, আর ওই কমন যে কোড, মানে ওয়াইড 100%, হাইট ওয়াইড, পেডিং, এই যা দিছিলাম সেটা আমি দিলাম। এটা আসলে আমি চেঞ্জ করবো এখনই। সেভ, এবার রিলোড দেই, এই যে অ্যাপ্লাই হয়েছে। এবার এটাকে ইনপুট ইনস্পেক্ট দেই, তো দেখতে পাচ্ছি ও এখানে যে অ্যাপ্লাইটা হয়েছে সেটার কারণ হলো ফর্ম ইনপুটের ভিতর আছে, এবং যেহেতু একটা ইনপুট সেজন্য অ্যাপ্লাই হয়েছে। কিন্তু আবার নিচে আবার দেখবেন আরেকটা ক্লাস, সেটা হলো ডাইরেক্ট ফর্ম সাবমিট নামে। তার মানে একটা জিনিসকে আমরা কিন্তু চাইলে একাধিক অবজেক্ট দিয়েও সিলেক্ট করতে পারি, সমস্যা নেই। আচ্ছা, আমি এইখানে ওর ব্যাকগ্রাউন্ড ব্যবহার করলাম গ্রিন, কিন্তু তারপরে হয় নাই কেন? কারণ হলো ওই যে আগের ইনপুটে ওকে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল, মেবি এই যে ব্যাকগ্রাউন্ড দেওয়া ছিল। এরকম কেসে আমরা হচ্ছে আলাদা করেই ব্যবহার করি। তো তারপর যদি অনেক সময় ইম্পর্টেন্ট হয়, আমরা গ্রিন দিয়ে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে ইম্পর্টেন্ট এই কথাটা যদি লিখে দেই, তাহলে এই যেখানে ইম্পর্ট লেখা থাকবে সেইটা আগে কাজ করবে। এটা অনেক জায়গায় গুড প্র্যাকটিস, অনেক জায়গায় ব্যাড প্র্যাকটিস, অনেক জায়গায় এটাকে খারাপ হিসেবে ধরা হয়। তো আমরা যেহেতু আমরা চাইলে এই টোটাল ফর্ম ইনপুট না রেখেও আলাদা টোটাল এই কোডটা কপি করেও একটা ডিভিশনের ভিতর আলাদা এর জন্য আমি করতে পারতাম। তো সেটা যদি আপনারা প্র্যাকটিস করেন, ওকে ফাইন। তো এটা দিলাম কালার, এটার কালার দিলাম হচ্ছে আপনার হোয়াইট, ভালো লাগবে হোয়াইট, এবং এটা কাজ করছে। এই হোয়াইট কিছুই দরকার নেই, এটা যেহেতু কাজ করতেছে না, বাদ দিই, ওরাও বাদ দিয়ে দিই। এই এবার এটার বর্ডার দিয়ে দিব আনসেট, বর্ডার দিয়ে দিলাম আনসেট। তোমার বর্ডার কোনো থাকার দরকার নাই। এই যে বর্ডার মানে উপরে এই যে বর্ডার দেওয়া আছে 1 পিক্সেল, এটা কাজ করতেছে না। তো আনসেট দেওয়ার পরে এটার আবার স্ট্রিং দিয়ে ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, যে তোমার বাইরের কোনো কিছু দরকার নেই। বর্ডার রেডিয়াসও আগের থেকে দেওয়া, তাহলে এইটুকুই থাকুক, সমস্যা নেই। আরেকটা জিনিস, এটা প্র্যাকটিস আপনারা করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে সরাসরি ডাইরেক্ট কালার না দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে, আচ্ছা আরেকটু সবাই মেক শিওর করেন তো সবাই শুনতে পাচ্ছে এবং স্ক্রিন দেখা যাচ্ছে পরিষ্কার সবাই? জি স্যার, জি আপনার ভাই। ওয়াজ সহ শোনা যাইতেছে স্যার। ওয়াজটা ফ্রি, বুঝছেন? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো আমি আবারও যাই দেখে, যেহেতু সবাই দেখতে পাচ্ছেন ফাইল। তো আচ্ছা, এখানে ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি ব্যাকগ্রাউন্ড লেখার পর আপনি লিখবেন লিন লেখার সাথে সাথে দেখবেন একটা জিনিস আসবে, সেটা হলো লিনিয়ার গ্রেডিয়েন্ট। আমরা যারা গ্রাফিক ডিজাইন করছেন আপনারা জানেন যে গ্রাফিক গ্রেডিয়েন্ট মানে হলো অনেকগুলো কালারের সংমিশ্রণ। তো এখানে অনেক ধরনের গ্রেডিয়েন্ট ওয়েবেও ব্যবহার করা যায়। তো এটা অনলাইনে যদি গ্রেডিয়েন্ট জেনারেটর, সিএসএস গ্রেডিয়েন্ট জেনারেটর লিখে সার্চ করেন, আপনারা অসংখ্য কোড পাবেন। এই যে গ্রেডিয়েন্ট দিলাম, এই একটা কোড কিন্তু অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। এটারে আমি জাস্ট শেষে বা একটু কি বলে ইম্পর্টেন্ট দিয়ে দিলেই কাজ করবে এটা। এই যে ইম্পর্টেন্ট, এখানে গ্রেডিয়েন্টে কিন্তু কাজ করছে। অনলাইনে লিখে সার্চ করেন যদি সিএসএস গ্রেডিয়েন্ট জেনারেটর, এটা লিখে যদি সার্চ করেন, বানান ভুল লিখছি কিন্তু আসছে, সিএসএস গ্রেডিয়েন্ট। অনেক ওয়েবসাইট আছে,
এখানে ঢুকলেই দেখবেন যে কত ধরনের কালার ওরা বানায় দিছে। এই গ্রেডিয়েন্টটা চান, চাইলে নিচে এখানে কোড আছে, এই কোডটা ব্যবহার করেন, ব্যাকগ্রাউন্ড লিনিয়ার গ্রেডিয়েন্ট ওরা বানাইয়ে দিছে। না আমার এটা দরকার, তাহলে এমন হবে, এমন হবে দেখতে, এই ধরেন এটাই আমি ব্যবহার করব। তো এই টোটালটাকে আমি কপি করি, বা এখানে কপি টু ক্লিপবোর্ড ক্লিক করলে কাজ শেষ। এইবার আমার যেখানে অ্যাপ্লাই করার দরকার সেখানে আমি এটাকে ব্যবহার করে দিব। এই যে অ্যাপ্লাই, সরাসরি পেস্ট করে দিলাম। এখানে কি পেডিং ছিল, আচ্ছা পেডিং মেডিং কিছুই দরকার নেই, কন্ট্রোল ভি, পেস্ট, সেভ। আর এখানে আর কি কি করেছিলাম, কালার হোয়াইট দিছিলাম, তো বর্ডার আনসেট দিছিলাম, এটাকে এই দুটাকে কপি করে নিই। এগুলো যে আপনারা পরে পারবেন না তাও না, একটু ভুল হইতেই পারে, পরে কারেকশন করে নেবেন। কালার তো আমরা জানি কিভাবে দিতে হয়। আর ইম্পর্টেন্টটা কেন ব্যবহার করা হয়, এইটা যদি বর্ডারটা অন্য উপরে একই মানে অবজেক্টের উপর একাধিক ক্লাস অ্যাপ্লাই করা হয়, তখন একটা জিনিসকে ওভাররাইট করার জন্য ইম্পর্টেন্ট ব্যবহার করা হয়। এই যে রিলোড দিলাম, হয়েছে, কিন্তু গ্রেডিয়েন্টটা কেন অ্যাপ্লাই হয় নাই, কারণ গ্রেডিয়েন্টটা হচ্ছে আপনার ওই আগেরটার কারণে ওভাররাইট হয়েছে। তো ওকে, আমি এটাও ইম্পর্টেন্ট দিয়ে দিই একদম শেষে, ইম্পর্টেন্ট, এটা শেষেও ইম্পর্টেন্ট দিয়ে দিলাম। তাহলে দেখেন গ্রেডিয়েন্টটা কিন্তু অ্যাপ্লাই হয়েছে। তো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হলে দেখতে অনেক কিছু সুন্দর লাগে, আমরা এটা ব্যবহার করি। তো এইটা ছিল আমাদের এখন পর্যন্ত ফর্মের ডিজাইনটা, এবং এইটা আপনারা অনেক জায়গা, অনেক সুন্দর সুন্দর জায়গায় এরকম, এই ডিজাইনটা আসলে ভালো লাগতেছে না, মানে আগে যেরকম করছিলাম একস কালার সেটাই ভালো লাগতেছিল, কিন্তু বোঝানোর খাতিরে এটা আমি আপনাদের দেখাইলাম, কারণ এই একস কালারই ভালো লাগতেছে এই জায়গায়। হ্যাঁ, গ্রেডিয়েন্ট ভালো লাগতেছে না ভাই, গ্রেডিয়েন্ট দিলেও ভালো লাগবে যদি একদম সিমিলার টাইপের কালার দেই, একদম সিমিলার টাইপের কালার দিই, তাহলে ভালো লাগবে। যে এখন আমার ভালো লাগতেছে, বুঝতে পারছেন? এটা সব জায়গায় গ্রেডিয়েন্ট ব্যবহার করা উচিত না। তো আমি রাখলাম না, এটা বাদ দিলাম, সেভ, সলিড কালার রাখলাম, এই সলিড কালার রাখলাম, এটা আরো বেটার সুন্দর লাগতেছে। তো আমাদের ফর্ম কিন্তু দেখেন, এবং এটা একটা এমন ফর্ম হয়েছে যেটা দিয়ে আমি আমার প্রজেক্টও চালাই দিতে পারবো। এখন এই মুহূর্তে আমার যদি কোনো প্রজেক্ট হয়, আমি এই ফর্মটা দিয়ে, বিশ্বাস করেন, এটা দিয়ে চালাই দিব, ঠিক আছে এই ফর্মটা আপনাদের নতুন। এখন এটাকে আমি আরেকটু স্টাইলাইজ করবো কি হয়, এটা মোটামুটি কমন ডিজাইন হয়েছে। তো আমি অনলাইনে লিখে সার্চ করি, সাপোজ ধরেন এইচডি টেক ব্যাকগ্রাউন্ড, টেক লিখলে খারাপ আসবে, আমি ধরেন ল্যাপটপ ব্যাকগ্রাউন্ড, দেখি আমি পাই কিনা ইমেজ। ল্যাপটপ ব্যাকগ্রাউন্ড মানে ও আসছে ল্যাপটপের ব্যাকগ্রাউন্ড আসছে, এটা আমার লাগবে না, আমার দরকার হচ্ছে ল্যাপটপ ওয়ার্কিং। কি লিখে সার্চ করবো আসলে বুঝতে পারতেছি না। হ্যাঁ, এই ধরনের ছবি আমি চাচ্ছি। এবার আমি লিখে দিই হোয়াইট, WHIT, হোয়াইট, ইয়েস, এই ধরনের একটা আমি চাচ্ছিলাম, এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ডই আমি চাচ্ছিলাম। তো কোনটা হলে ভালো হয়, আমার একটা হলে ভালো হয়, কিন্তু নাও হতে পারে, আমাকে এটা চেঞ্জ করতে হতে পারে, একটা না হলে আরেকটা ট্রাই করব, কারণ এইসব কাজে একটু সময় লাগে। তো এইটাই হোক না, এটাই আমরা ট্রাই করে দেখি। এবং এটা 999 583 পিক্সেল লেখা আছে কর্নার, আপনারা খেয়াল করে দেখবেন। এটা যদি হয় হতে পারে। ফ্রি পিক থেকে আমরা যেতে পারি, ফ্রি পিকে অনেক এইচডি ফাইল পাওয়া যায়। এই যে ফ্রি পিকের এইটা কিন্তু খারাপ না, এটা কিন্তু হতে পারে। তো এটা 600 পিক্সেল, তা আমার হচ্ছে না, ভিজিটে চলে যাই, মানে মেন ওদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করবো, তাহলে অনেক এইচডি কোয়ালিটি আমি পাবো। কোনটা সিলেক্ট করেছিলাম যেন, এটা, এগুলো প্রিমিয়াম, এগুলো পারবো না, এটা পারবো, মানে ফ্রিতেই ডাউনলোড করতে পারবো এবং সুপার এইচডি ডাউনলোড করতে পারবো। এটা হয়ে গেল। আমি এখন এই যে কর্নারে ডাউনলোড ক্লিক করলাম, এটা হচ্ছে মিডিয়ামই 1500 পিক্সেল, অরিজিনাল 7000 পিক্সেল। আমার 1500 পিক্সেল 2000 পিক্সেল 2K হলেই চলে, ফ্রি ডাউনলোড। একটু ওয়েট করেন, এই ডাউনলোড হয়ে গেছে 600 কিলোবাইট। এই যে আমি ফোল্ডারে ক্লিক করলাম, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের ছবিটাও কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, এটা না হলে অন্যটা ডাউনলোড করে নেবেন। তো আমি এইটাকে ক্লিক করে কন্ট্রোল এক্স মানে কাট করে নিলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিলাম। দেন হলো আমাদের রুট ফোল্ডার যেখানে আমরা কাজ করতেছি সেইখানে চলে আসে এইটা। এখানে আমি নতুন করে একটা ফোল্ডার করে নেই, আমি এখানেও রাখতে পারি, কিন্তু যেমন কিবোর্ডটা রাখছিলাম প্রথম ক্লাসে, কিন্তু এটা আসলে মানে মেইন ভালো কাজ না, আমাকে ফোল্ডার ওয়াইজ রাখাটাই উচিত। আমি এখানে ফোল্ডার দিলাম, ফোল্ডার নাম দিলাম IMG, যত ইমেজ ফাইল সব আমি এটির ভিতরে রাখবো, ঠিক আছে? এটাই মেন ভালো বা কাজ করার। এটা অনেক সময় এরকম হয়, অ্যাসেটের ভিতরে রাখা হয় CSS, অ্যাসেটের ভিতর ইমেজ রাখা হয়, অনেক জায়গায় রিসোর্স নামে একটা ফোল্ডার, এটা যার যেমন খুশি সেরকম রাখে। মোটামুটি মোস্টলি অনেকে অ্যাসেট নামে রাখে।
আচ্ছা পেস্ট করলাম, এখানে চলে আসছে। আমি এটাকে একটা ভিউ দেই, ভিউ লার্জ আইকন, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটার নাম, এটা কেন হবে, আমি এটার নাম দিলাম বিজি ব্যাকগ্রাউন্ড, ধরেন ব্যাকগ্রাউন্ড আমি দিলাম। আচ্ছা তো এটা আছে কোথায়, আমার ফর্ম যেটাই আছে, যে পেজে আমি কাজ করতেছি সেম ডিরেক্টরিতে ইমেজ নামে একটা ফোল্ডার, তার ভিতর ব্যাকগ্রাউন্ড আমি ব্যাকগ্রাউন্ড নামটা কপি করে নিই, অনেক সময় লিখতে ভুল হয়, রিনেম দিয়ে কপি করে নিলাম, বা লিখেন সমস্যা নেই। এইবার আমি চলে আসলাম আমাদের ফর্মে, যেখানে আমি কাজ করতেছিলাম আমাদের ফর্মটায়, কোথায় সেই ফাইলটা, এইখানে। তো এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু অলরেডি একটা কালার অ্যাপ্লাই করা হয়েছিল। তো আমি এবার সেই বডিতে ইনস্পেক্ট দিলাম, ইনস্পেক্ট দিয়ে এই বডির ভিতরে আমরা একটু বড় করি, এটা যেহেতু বড় করে কাজ করতেছি, দেখেন এই সেই বডি, এবং বডির ভিতরে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়েছে, এটা বাদ দিলে হোয়াইট হলে আবার ওই হোয়াইটে মিলে যাচ্ছে, ভালো লাগতেছে না। তো আমি এইখানে দিলাম এইবার ব্যাকগ্রাউন্ড, নট ব্যাকগ্রাউন্ড হাইপেন ব্যাকগ্রাউন্ড ইমেজ। এবার দিলাম এর ভিতরে লিখলাম ইউআরএল, মানে আমি বলতেছি যে বডির ভিতর তুমি যে কালার দিছো, কালার দিও না, তুমি একটা ছবিরে ব্যাকগ্রাউন্ডে ঢুকাই দাও। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে ইউআরএল দিলাম, ইউআরএল দিয়ে একটু দেখেন এই প্যাটার্নটা মনে রাখার ব্যাপার, যদি মনে না রাখতে পারেন ব্যাকগ্রাউন্ড ইমেজটুকু মনে রাখলেই হয়। এবার WP তে সার্চ করলে পুরো কোড, সোর্স কোড পাওয়া যায়, অনেক সময় অনেক সিম্পল জিনিস অনেক সময় মনে থাকে না। তো আমরা ইউআরএল এর ভিতর আমরা জানি সেটা রাখছি হলো সেম ডিরেক্টরিতে, যেহেতু রাখছি কোন ফোল্ডার, আইএমজি ফোল্ডারের ভিতরে রেখেছি, আইএমজি তারপর স্ল্যাশ, মানে আইএমজির ভিতরে ঢুকো, তারপর কি ফাইল, এই ব্যাকগ্রাউন্ড ইমেজেস। দেখেন আমি যখন এটা কারেক্ট ভাবে দিলাম সাথে সাথে কিন্তু এটা এখানে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল সমান সমান ইমেজ ব্যাকগ্রাউন্ডের জেপিজি। এবার ব্যাকগ্রাউন্ড আর একটু সুন্দর করার জন্য আমি ব্যাকগ্রাউন্ড ধরেন দিলাম হলো সাইজ, ব্যাকগ্রাউন্ড সাইজে ক্লিক করলাম, দিলাম হলো কভার, যে পুরোটা যেন কভার হয়ে যায়, এই মাথা থেকে ওই মাথার জন্য পুরোটা কভার হয়, যদিও ছবিটার এই পাশে কিছু নাই। আচ্ছা তাহলে বডির ভিতর এই ব্যাকগ্রাউন্ড কালার তাহলে নেসেসারি না, ও কাজ করতেছে না, করতেছে তার পরেরটা। কোনো কারণে যদি এই ছবিটা ফল করে তখন ওইটা কাজ করবে, ছবিটা ডাউনলোড হয় নাই তখন ওইটা কাজ করবে। তো যাই হোক টোটালটাই আমি কপি করলাম, এটা তো আবার কি বলে স্টাইল সিএসএস এ রাখা। আচ্ছা আমি এখানে এই স্টাইলের ভিতরে এটাকে আমি পেস্ট করে দিই বডি নাম দিয়ে। খেয়াল করে দেখেন একটা জিনিস, সেটা হলো বডি নাম কিন্তু স্টাইলের সিএসএস এর ভিতরে অলরেডি একটা ক্লাস মানে কি বলে সিলেক্টর করা ছিল, কিন্তু আমি যেহেতু এর পরে আবারও বডিকে কল করে আবারও ডিজাইন করতেছি, তো আগেরটা বাদ হয়ে যাবে, নতুন রুলস অ্যাপ্লাই হবে, নতুন পলিসি অ্যাপ্লাই হয়ে যাবে। আচ্ছা এবার এটাকে রিলোড দেই, এই দেখেন আমার সুন্দর একটা ফর্ম ডিজাইন ডান। কি মনে হয় করা যাবে, করতে পারবো? জি ভাই, আচ্ছা ইনশাআল্লাহ করা যাবে। জি করা স্যার যাবে। করা যাবে। ইনশাআল্লাহ পারবো। আচ্ছা 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 ঠিক আছে, এই ফর্মটাই ডিজাইন করবেন, এই ফর্মটা ডিজাইনও যদি আপনারা পারেন, এই যে আমি ফর্মটা করলাম না, এই ফর্মটা দিয়ে এরকম ডিজাইন দিয়ে আপনি HTML এর বড় প্রজেক্টও সামলাইতে পারবেন, কারণ এই ফর্মটা মোটামুটি যা করছি এটা একদম মোটামুটি, যদি ইন্টারন্যাশনাল মানের কথা বলেন যে এটা চলবে কিনা, হ্যাঁ এইটা দিয়ে অনেক কোম্পানিও খুশি হবে যে না ঠিক আছে। আমি এটাকে আরো একটু আরো একটু ভাষা মাজা করলে এটাকে আরো সুন্দরও করতে পারবো, আরো আরো নতুন কিছু কোড যদি অ্যাপ্লাই করি, যেমন ফায়ার সিলেকশন, এই ফর্ম সিলেকশন, এখানে দিলাম ব্যাকড্রপ ফিল্টার, আমি এখান থেকে হালকা একটু ব্লার ব্যবহার করতে পারি, এটা আরো অনেক কিছু করা যায়, একে হালকা একটু ব্লারই করে দিতে পারি, এই ছবিটা ভালো লাগে না আরেকটা ছবি ব্যবহার করতে পারি। আচ্ছা এবার ক্লিয়ার সবাই, এইটুকু তো পারবেন রাইট? আমি তাহলে সামনে যাই। স্যার, জি স্যার। বলেন। স্যার আপনি তো এই জিনিসটা ওই আগের যে আমরা যেটা করতেছি ওইটার সাথে লিংক আপ করছেন, এটা স্যার একদম নতুন করেই করলেন, জাস্ট আমরা যখন এটা সাবমিট করব মানে আমরা কি নতুন নোটপ্যাডে করে নতুন একটা ওয়েব পেজ খুলে এরকম জাস্ট নতুন পেজে করবেন, কারণ আগেরটা তো ইনডেক্স ফাইল ছিল, index.html, এটা হলো ফর্ম HTML। এবার ধরেন এই সেম আরেকটা হবে রেজিস্ট্রেশন, এটা আসলে লগইন না, এটা হবে রেজিস্ট্রেশন, কারণ রেজিস্ট্রেশনে লগইনে তো আর এই ফোন ইমেল থাকে না, থাকে ইউজার নেম আর পাসওয়ার্ড। তো আমি ধরেন এই পেজটা সম্পূর্ণ ডান, খেয়াল করে দেখেন আমার এই পেজটা সম্পূর্ণ ডান, এইটার আর তেমন কোনো কাজ বাকি নেই। এখন আমি এই একটা পেজ দিয়ে দুইটা পেজ বানাই ফেলবো কিভাবে, আমি এই ফর্মটার নাম, এখন ফর্ম তো দরকার নাই, আমি এটার নাম দিলাম রেজিস্ট্রেশন, REGISTRATION।
আমি একদম ওয়েবসাইট কনসেপ্টে ধরেন যাই, রেজিস্ট্রেশন দিয়ে দিলাম, এটা আবার কাজ করবে না, রিলোড দিলে এটা নাই, বাদ দিয়ে দিই। এবার আমার ওই ফর্মটাকে আবার ওপেন করি, ফাইন চলে আসছে। তো এইটা আসলে তো লগ ইন হবে না, এটা হবে রেজিস্ট্রেশন। তো আমি এখানে একটা কাজ করি, এই রেজিস্ট্রেশন ফাইলটাকে রেজিস্ট্রেশন আচ্ছা এখানেও চেঞ্জ করে দিই, এই ফাইলটাও নাই, এটা নো দিয়ে দিই, কারণ এই ফাইলটা তো নাই। আচ্ছা আবারও নোটপ্যাডে আবার ওপেন করতে হবে, যেহেতু ফাইল নামটা চেঞ্জ করে ফেলছি। এখানে লগইন না দিয়ে এটা রেজিস্ট্রেশন দিয়ে দিলাম, দেখেন সব জায়গায়। তারপরে নিচে লগইন লেখা রয়েছে কোথায় যেন, এই যে লগইন, এটাকে রেজিস্ট্রেশন দিয়ে দিলাম, সব জায়গায় আমি রেজিস্ট্রেশন দিয়ে দিলাম এবং এটাকে সেভ করলাম। তাহলে আমি কি পাইছি, একটা রেজিস্ট্রেশন পেজ পাইছি। ওকে, এইবার এই সেম ফাইলটাকে আমি কন্ট্রোল সি দিয়ে আবারও সেম ফোল্ডারে কন্ট্রোল ভি দিলাম, মানে কপি পেস্ট করলাম। এবার এটার নাম দিলাম লগইন না দিয়ে দিলাম রেজিস্ট্রেশন নাম দিয়ে দিলাম লগ ইন। আর একটা ফাইল, কিন্তু একবার কষ্ট করছি এখানে। এবার লগ ইন ফাইলটাকে আমি ওপেন করলাম, যেটা একই কোড সেজন্য সেম হয়ে গেছে, কিন্তু সেম আমি রাখবো না। এবার লগ ইনটাকে আমি এডিট করে এটার নাম রেজিস্ট্রেশনের জায়গা দিয়ে দিলাম লগ ইন। এবার নিচে আসেন, ওই আগে যে কাজটাই করছিলাম, রেজিস্ট্রেশনের জায়গা লিখলাম লগ ইন। তারপরে লগ ইন করতে তো আসলে ফোন ইমেল লাগে না, হয় ফোন লাগে, পাসওয়ার্ড লাগে, ইউজার নেমও লাগে না, ইউজার নেম বাদ। তারপরে হচ্ছে ইমেল লাগে, ইমেলটারে এই পাসওয়ার্ডের উপরে টান দিয়ে বা কন্ট্রোল এক্স দিয়ে পাসওয়ার্ডের উপরে দিলাম, ফোনটারে বাদ দিয়ে দিলাম, থাকলো মাত্র দুইটা, সেভ, কন্ট্রোল এস। এবার আসেন রিলোড দেন, দেখেন লগ ইনও হয়ে গেছে, রেজিস্ট্রেশন হয়ে গেছে। এটা করতে লাগছে 1 ঘন্টা, এটা করতে লাগছে 10 সেকেন্ড। তাহলে আমি আসলে কয়টা পেজ কাজ করছি বলেন তো, এখানে কয়টা পেজ এখানে ডেভেলপ করছি আমি, 2টা পেজ। আর এখানে রেজিস্টার লেখা রয়েছে, এইটা ভ্যালুটাও দিয়ে দিলাম লগ ইন। তাহলে লগ ইন রেজিস্ট্রেশন বা এই ধরনের যদি আরো কোনো ফর্ম হয়, সেটা করা কি কঠিন? ধরেন আর একটা ফর্ম আমি করবো, সেটা করা কি কঠিন হবে এখন? আর কি মনে হয়, কোনো কোয়েশ্চেন? না ভাইয়া, জি স্যার। আচ্ছা, এবার আমাদের আরেকটা জিনিস শিখতে হবে, সেটা হলো লিঙ্কিং। আমরা তো লগ ইন করলাম, রেজিস্ট্রেশন সুন্দরভাবে করলাম, কিন্তু আমাদের তো ইন্ডেক্স ফাইল ছিল, সেই ইন্ডেক্স ফাইলটা তো আমরা এখনো আসলে পুরোপুরি কমপ্লিট করি নাই। তো আমি ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করি। আচ্ছা, এটা আমাদের ইন্ডেক্স ফাইল, এই কোড এডিটর ওপেন করলাম, আবার এটাকে মানে ভিউয়ারেও ওপেন করি, সরি, এখানে ডবল ক্লিক, দেখেন এখানে কিছুই আসলে নাই। তো আমরা এখানে এটাকে নিচে করব, তারপরে লগইন বসাবো, নিচে ফুটার বসাবো। ধরেন এখন কোনোটা করি না, কিন্তু এইগুলোই ধরেন বাটন, এখানে ক্লিক করলে কি হবে, চলে যাবে হচ্ছে আপনার লগইনে চলে যাবে, এখানে ক্লিক করলে। বা বাংলার পাশে আরেকটা বাটন, 2-3টা বাটন বসাই দিলাম রেজিস্ট্রেশন এবং লগইন নামে। তো আমরা তো এটা নিয়ে অলরেডি কাজ করছি, এটা আলাদা ফাইল, প্রত্যেকটা আলাদা ফাইল। আপনি যদি এরকম 10টা ক্লিক করলে 10টা জায়গায় যাচ্ছে, তার মানে হলো 10টা পেজ করা আছে ওই একটা পেজে। আমাদের একটা পেজে একটা কাজ করি না, আমরা একটা ফোল্ডারে দেখা যায় যে 50, 60, 100, 200 পেজও থাকে। আমরা একটা ফাইল করছি ইন্ডেক্স অনলি, এরকম 200টা ফাইল থাকে, 200টা ফাইলই ডিজাইন করতে হয়, তারপরে সেই একটা ওয়েবসাইট তৈরি হয় যদি আমরা কাস্টম নিয়ে করি। তো আমরা ইন্ডেক্সটাকে এডিটে যাই, যে আমরা বিক্রয় অল বাংলা এই পর্যন্ত করছিলাম, এই বাংলার নিচে এসে বাংলারে আমি কপি করে আপাতত কন্ট্রোল ভি 2বার দিলাম, একটা নাম দিলাম রেজিস্ট্রেশন, আর জি, আচ্ছা রেজ থাকলো, বা জয়েন দেই, জয়েনও তো একই কথা, জয়েন। তারপরে এটা দিলাম লগ ইন, সেভ দিলাম। এবার আমরা রিলোড দেই, এই দেখেন জয়েন এবং লগ ইন আসছে। যদিও বিক্রয়.কম এরকম কিছু নাই, কিন্তু অবশ্যই বিক্রয়.কম এ লগ ইন তো অপশন তো আছে। বা এই যে ভাড়াবাজার.কম আসলাম, এই যে এখানে আসতেছি, এখন ধর আমি লগ ইন করবো, বাটন কিন্তু আছে। এখানে ক্লিক করলে আরেকটা ডিফারেন্ট পেজ ওপেন হচ্ছে, এটা আগের সাথে কোনো কানেকশন নাই। আমরা এই ডিজাইনটাও আপনারা পারবেন, আই হোপ এই ডিজাইনটাও আপনারা করতে পারবেন। এই যে একটা ফর্ম, এই বাম সাইড তো আমরা আজকে করেই ফেলছি, এই সাইডটা খালি করি না, এই হলো পার্থক্য। এখানে একটা সাদা ডিজাইন, আমাদের এখানে একটা সুন্দর ছবি দেওয়া, পার্থক্য হলো এইটা। তো আমার এইখানে এই লগ ইন জয়েনে ক্লিক করলে তো কোনো কাজ হচ্ছে না, জয়েনে তো যাচ্ছে না, কারণ আমি লিঙ্কটা করি নাই। তো আমি এবার একটা কাজ করি, লিঙ্কটাও করে দিই। আচ্ছা, লিঙ্ক করবো কার সাথে, registration.html এবং ইন্ডেক্স ফাইলে এটার সাথে লিঙ্ক করব, দুটোই সেম ডিরেক্টরিতে আছে, সেম ফোল্ডারের ভিতরে আছে। সেই জন্য রেজিস্ট্রেশনের রিনেম ক্লিক করে টোটাল HTML সহ নামটা কপি করে এই ইন্ডেক্স ফাইলের ভিতরে এই যে জয়েনের লিঙ্কে
হাইপার রেফারেন্সে এটা বসাই দিলাম। লগ ইনের জায়গায় লগ ইন এটা কপি করলাম না, যেহেতু আমার মুখস্থ আছে, দিয়ে দিলাম। আমরা লেখা লাগে না, ভুল আছে, HTML হবে। সেভ দিলাম। এবার রিলোড দেই। এই দেখেন আমি একটা পেজে আছি, জয়েনে ক্লিক করছি, রেজিস্ট্রেশন পেজ ওপেন। ব্যাকে যাই, আমি ইন্ডেক্স পেজে আছি, লগ ইনে ক্লিক করলাম, লগ ইন পেজ চলে আসছে। এইবার কি বুঝছেন একটা কমপ্লিট ওয়েবসাইট কেমনে বানায়, যেখানে 4-5টা পেজ থাকে? বুঝছেন এইবার? জি ভাই। এরকম আমরা অ্যাবাউট পেজ বানাবো, কন্টাক্ট আস পেজ বানাবো, যে ধরেন 10টা পেজ আমরা বানাইলাম, সেই 10টা পেজে আমরা একটা একটা করে আমরা আস্তে আস্তে ডেভেলপ করে এগুলো সেল হয়। বড় অনেক ভালো ডিজাইন যারা করতে পারে এগুলো সেল হয়। তো আমরা তো আসলে অত ভিতরে এখনো যাই নাই। তো আজকে ক্লাসের অলমোস্ট আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো আমরা একটা কাজ করি, নেক্সট ক্লাসের টপিকস ও আজকের ক্লাসের আলোচনাটা আমরা একটু করে ফেলি। দেখেন একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো রেসপন্সিভ। এই রেসপন্সিভ ডিজাইনটা আসলে কি? আমরা যখন কাজ করতেছি কম্পিউটারে এটা খুব সুন্দর লাগতেছে, কিন্তু একবার চিন্তা করেন এই ওয়েবসাইটগুলো কি সব সময় কম্পিউটারে ওপেন হয়? না, এটা অনেক সময় ট্যাবে ওপেন হবে, বা আমার মনিটরের যে সাইজ, সব সাইজ সবার জন্য সেম না। অনেকের 14 ইঞ্চি, অনেকের 22 ইঞ্চি, অনেকের 24 ইঞ্চি, আবার অনেকে মোবাইল দিয়ে সেম সাইটটা ব্যবহার করবে। এন্ড সবার জন্য যদি এটা সেম দেখায়, সেম হয়, তাহলে অনেকের জন্য অসুবিধা হবে। সে অনেক অপশন খুঁজে পাবে না, অত বড় বড় আসবে, যে মোবাইলে যদি সেম বড় আসে তো ভালো লাগবে না। তো এক একটা ডিভাইসের অনুপাতে এইটাকে এমন ভাবে ডিজাইন করতে হয় যে এটা যেন সব ডিভাইসে মোটামুটি ভালোই দেখায়। ডিভাইস অনুযায়ী এটার হাইট ওয়েট একটু চেঞ্জ হয়ে যায়, অটোমেটিকলি যখন মোবাইলে যাবে ও ছোট হবে। এই যে যে অ্যাক্টিভিটি, এটাকে বলা হয় রেসপন্সিভ ডিজাইন। ও রেসপন্স করবে ডিজাইনের সাথে সাথে। ধরেন আমি এখানে আসলাম, এটা এরকম আছে, এবার আমি এটাকে একটু ছোট করে ব্রাউজারটা, দেখেন আমি আপনাদের চোখের সামনে রেসপন্সিভ জিনিসটাকে আমি বুঝাই। এই দেখেন আমি এইটা ব্রাউজারটা ওপেন করলাম, এটা এখন ওয়েবসাইট কম্পিউটার মোডেই আছে সুন্দর মতো। এখন আমি এইখানে এসে এটাকে ছোট করতেছি, আপনারা খেয়াল করেন সবকিছু, উপরের মেনুটা খেয়াল করেন, এটা খেয়াল করেন। তো এবার আমি এটাকে আস্তে আস্তে ছোট করি। দেখেন আমি ছোট করার সাথে সাথে কিন্তু ওরা মাঝ বরাবর আস্তে আস্তে কেন্দ্রীভূত হচ্ছে, হতে 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 এইটুকু হয়েছে। আর কিন্তু আসলে দুই পাশে তেমন জায়গা বাকি নেই, এখানে অনেক জায়গা ছিল, এবার এখন তেমন কোনো জায়গার বাকি নেই। এবার যখন টোটাল জায়গার বাকি নাই, এবার সেট হয়ে গেছে। আর একটু যখন করে ফেললাম, যেটা ধরেন মোবাইলে ট্যাবের ডিভাইসে, এই যখন করে ফেললাম, এবার দেখেন ফিক্স হয়ে গেছে। আরো ছোট করছি, উপরের কোনো মেনু আর নাই, ভ্যানিশ, সব ভ্যানিশ, বরং সব চলে যে একটা মেনু আসছে, সেই মেনু ক্লিক করলে ওই যা অপশন ছিল সেটা চলে আসছে। তার মানে রেসপন্সিভ ডিজাইন। এবং আপনারা খেয়াল করে দেখেন এই মেনুটা ছিল ডান পাশে বাম পাশে, তো ওইটা চলে আসছে মাঝখানে, এবং নিচে মেনুটা চলে গেছে নিচে। এবার আমি আবার বড় করি, দেখেন এই আবার ডান পাশে বাম পাশে চলে আসছে। এখন কেউ যদি এই ওয়েবসাইটটায় মোবাইল দিয়ে ঢুকে, তখন অটোমেটিক্যালি যে বড় ছোট হচ্ছে, এইটাকেই বলা হয় রেসপন্সিভ ডিজাইন। এটা করার জন্য জাস্ট একটা সিএসএস ব্যবহার করা হয়, মানে সেটা নাম হলো মিডিয়া কোয়ারি। এবার ওর ভিতরে আবার বিভিন্ন ভাবে, মানে আমি জাস্ট বলে দিলেই হবে যে কম্পিউটার হলে 50, যদি মোবাইল হয় তাহলে 10, এইটা জাস্ট বলে দিতে হয়। তো আমরা একবার আগে ফুল কম্পিউটারের জন্য ডিজাইন করি, করার পরে কিছু জিনিস আবার মোবাইলের জন্য একটু চেঞ্জ করে দিলেই হয়ে যায়। বাট সেটা যদি বুটস্ট্র্যাপ হয় তাহলে অনেক ক্ষেত্রে এগুলো করার প্রয়োজন পড়ে না। এইবার আমি বলতে পারেন ভাইয়া বুটস্ট্র্যাপ কি, আজকে বলবো না। আজকে যেহেতু অলমোস্ট ক্লাসের শেষ পর্যায়ে, আমি জাস্ট একটু কনসেপ্ট দিয়ে দেই। আমরা অনলাইন লিখে সার্চ করি বুটস্ট্র্যাপ, আপনি একটা ওয়েবসাইট পাবেন, এটা হলো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। হোয়াট ইজ ফ্রন্ট এন্ড? আমরা জানি যে আমরা ওয়েবসাইটের বাহ্যিকভাবে যা দেখি সেটাই হলো ফ্রন্ট এন্ড। আর ফ্রেমওয়ার্ক হলো এমন একটা জিনিস যেটা অলরেডি মানুষ বানায় দিছে। ধরেন আমি আজকে আপনাদের যে ডিজাইনটা আমি এখানে করে দিছি, ধরেন এই রেজিস্ট্রেশনটা করে দিছি, এখন আমি আপনাদের কাছে একটা কোয়েশ্চেন রাখি। এখানে ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, ফোন আছে, ইমেল আছে, অ্যাড্রেসটা নাই। এখন আমি যদি এই ডিজাইনটা, এই মেন ফাইলটা আপনাদের দিয়ে দেই, তাহলে আপনারা ইউজার নেমের জায়গায় নিচে আপনারা অ্যাড্রেস বসাইতে, নতুন করে আরেকটা ইনপুট হবে, সেটা নাম হবে অ্যাড্রেস, সেটা আপনারা বসাইতে পারবেন? পারবেন কি মনে হয়? জি ভাইয়া। জি ভাই পারবো। পারা যাবে। পারতে গেলে
পারতে গেলে কি আপনাকে এখানে নতুন করে কোনো কোড লেখা লাগবে? ভাই জাস্ট একটা ডিপ নিয়ে এখানে লেভেল অ্যাড করা আর ইনপুট অ্যাড করলে হয়ে যাবে। জাস্ট একটা ইনপুট একটা ইনপুট, ডেলিভারি ধরেন একটা ইনপুট, ধরেন এই যে আমাদের রেজিস্ট্রেশন HTML ইউজার নেম, এইটারে কপি করে দিলাম, কপি করে নিচে আবার এটার ইউজার নেমের পরে দিয়ে দিলাম পেস্ট, এই জায়গায় ইউজার নেমের জায়গায় লিখে দিলাম ADDRESS অ্যাড্রেস, এইটুক লিখে দিলাম। এবার সেভ, এবার রিলোড দেই, ডান। তাহলে কি হয়েছে এখানে, ম্যাজিকটা কি হয়েছে? ম্যাজিকটা হইলো এটা আমি আগের থেকে যা যা করার দরকার, এটা CSS ডিভিশন সব অটোমেটিকলি সেট করে দেওয়ার কারণে মাপ মতো সবকিছু অলরেডি চলে আসছে। তাহলে প্রি ডিফাইন বলে, প্রি ডিফাইন অনেক ক্লাস এখানে আছে যেগুলো আমার এইখানে বলা আছে। তো এরকম যদি আমি অনেকগুলো কোড একটার পর একটা বলে 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 অনেকগুলো ক্লাস একটার পরে করে দিই, যাতে আপনার এই কোনো কিছু অত কষ্ট করে করা না লাগে। এই বাটনটা ডিজাইন করবেন, আপনি খালি একটা লাল রঙের দরকার, লাল বলছেন লাল হয়ে গেছে, নীল বলছেন নীল হয়ে গেছে। তো এরকম ভাবে যদি আমি অনেক ক্লাস আপনাদের সাজাই দিই, তাহলে কিন্তু কষ্টটা আপনাদের করা লাগবে না। সেম এই কাজটাই করছে হলো বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপ হলো ওরা একটা ফ্রেমওয়ার্ক বানাইছে, সেই ফ্রেমওয়ার্কের ভিতর ওদের কিছু CSS, জাভাস্ক্রিপ্ট এবং আরো কিছু ওরা স্যাস আরো কিছু ব্যবহার করে ওরা রেডিমেটেড কিছু CSS করা আছে। আমি যদি ওদের প্যাটার্ন অনুযায়ী, প্যাটার্ন মানে হচ্ছে ক্লাস, এই ক্লাস অনুযায়ী আমি ডিজাইন করি, তাহলে আমার অটোমেটিকলি অনেক কিছু করা লাগবে না। এই যেমনটা একটু আগে আমি করলাম, একদম সেম একই রকম ভাবে আপনাদের করা লাগবে না। তো খালি ওটা CDN ফাইলটাকে বা CSS ফাইলটাকে কল করতে হবে, কল করার পর অটোমেটিকলি অনেক ডিজাইন দেখবেন, এই যে জাস্ট ফাইলটা দিয়ে দিছি যে এই ফাইলটা কল করো, কাজ করো, ব্যাস। তো এইটা হলো বুটস্ট্র্যাপ। এরকম আরো অনেক ফ্রেমওয়ার্ক আছে যেখানে আগের থেকে কিছু মানুষ কিছু CSS বানায় দিছে। ধরেন এই যে ফাইলটা না, এই যে ফাইলটা আমাকেও দিল, তো এটার আমি একটু কপি করি, করে নোটপ্যাডে নতুন একটা ফাইলে যাই, এটাকে পেস্ট করি। ওই যে আমরা ফন্টাসম যেভাবে কানেক্ট করছিলাম, খেয়াল আছে কিনা আপনাদের, লিঙ্ক হাইপার রেফারেন্স, ওই সেম একই জিনিস, খালি এটা লিঙ্কটা সিডেনটা আলাদা। এই যে লিঙ্ক দেখেন, এটা CSS ফাইল, আমি যদি এই লিঙ্কটাকে কপি করি, CSS টুকুকে আমি কপি, শুধু CSS এর এতটুকু কপি করি, কন্ট্রোল C, এইটাকে যদি আমি আলাদা একটা ব্রাউজারে বুটস্ট্র্যাপে ওপেন করি, এই যে দেখবেন যে একটা CSS ফাইল, বিশাল বড় একটা CSS ফাইল, তার ভিতরে ওই যে মার্জিন টপ আমরা জানি হচ্ছে এই যে ইম্পর্টেন্ট আমরা জানি, আমরা করেছি। তারপর ধরেন আমরা মার্জিন লেফট, এই সব আমাদের করা কোড, অনেক কিছু আমাদের করা কোড, কিন্তু ওরা এইগুলো অনেক কোড সুন্দরভাবে করে দিছে একবারে, যাতে আমাদের এত কষ্ট করা লাগতেছে না। আমরা একদম অল্প কষ্টের ভিতর ওদের ব্যবহার করা CSS গুলো ব্যবহার করে সুন্দরভাবে ডিজাইন করতে পারতেছি, যেহেতু অটোমেটিকলি এটা ওরা সেটা করে ফেলছে, রেসপন্সিভও করে ফেলছে। এরকম আরো অনেকে আছে, বুটস্ট্র্যাপ যে একমাত্র তা কিন্তু না, আরো অনেক আছে যেগুলো হলো আরো স্মার্ট, আরো সুন্দর, সেগুলো দিয়েও কিন্তু করা সম্ভব। কিন্তু বুটস্ট্র্যাপ অনেকে ব্যবহার করে, এই জন্য এই কোডটা আমাদের আরো সুন্দরভাবে ব্যবহার করা যেতে পারে। তো এটা হলো বুটস্ট্র্যাপের ব্যাপার। এদের ডকুমেন্টেশন আছে, এই ডক্স আছে, ডক্সের ভিতর গেলে প্রত্যেকটা জিনিস কিভাবে কি লিখতে হয় সব ওরা বলে দিছে। তো একবার CDN ব্যবহার করতে পারলে আপনার এই ফর্ম আমরা যেটা করলাম, এটা ওইখানে করলে আর একটু কম সময় লাগতো, কিন্তু এখানে করার পজিটিভ দিক হইলো এগুলো সম্পূর্ণ নিজের ডিজাইন। আপনি বলতে পারবেন এই ডিজাইনটা আজকে করলাম, এটা বিশ্বের কোথাও নাই। আমি আজকে বলতে পারবো এই ডিজাইনটা করলাম, এটা বিশ্বের কোথাও পাবেন না। কেন পাবেন না? কারণ এই ডিজাইনটা তো আমি আজকে ক্রিয়েট করলাম, আমার দ্বারা এখন এই মুহূর্তে সৃষ্টি হয়েছে, এটা তো বাইরে কোথাও আপনি পাবেন না। আমি আরো অনেক কাস্টমাইজ ডিজাইন করতে পারি, আরো এটারে এই ফর্ম সাদার জায়গায় তো অন্য কালার দিতে পারতাম, আর একটা ছবি দিতে পারতাম। তো এটা আমার নিজের ডিজাইন। কিন্তু বুটস্ট্র্যাপ হলো যেহেতু কমন CSS, তো এই CSS গুলো প্রায় সিমিলার হয়, অনেকের ডিজাইন সাথে অনেকের ডিজাইন মিলে যায়, কিন্তু কাজ তাড়াতাড়ি হয়, এই হলো পার্থক্য। তো আজকে না, নেক্সট ক্লাসে বা যখন প্রয়োজন মনে করব তখন বুটস্ট্র্যাপ নিয়ে আলোচনা করব। আরো ফ্রেমওয়ার্ক আছে ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য, তো সেটা নিয়ে আলোচনা করা হবে। আজকে তাহলে এই পর্যন্তই রাখতেছি। কোনো কোয়েশ্চেন থাকলে বলেন, নাহলে আমি ক্লাস থেকে লিভ নিব বা ক্লাস অফ করে দেব। বলেন, এনি কোয়েশ্চেন? স্যার তাহলে আমার কাজ হবে না, গত ক্লাসের চেয়ে আজকে ক্লাসটা মোটামুটি পুরো হলো সহজ ছিল, ভালো লাগলো, মজা লাগলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্র্যাকটিস করেন। আমি বললাম না, এটা ভালো লাগলে দেখবেন মানে নেশাগ্রস্ত হয়ে গেছেন, এটা মনে হবে যে আরো করি আরো করি। আর না বুঝলে তো একটা বাবা আছে, যে বাবা সব কিছু সমাধান দিয়ে দেয়, এই গুগল বাবার কাছ থেকে সমাধান নিয়ে নিবেন, তাহলে দেখবেন যে আরো বাড়তেছে, আরো মজা লাগতেছে। আচ্ছা, আমি একটা কাজ করি, আপনি একটু খেয়াল করেন, আমাদের এইখানে
আমি যে ওয়েব 6010 আপনাদের ব্যাচ নাম্বারের যে ফোল্ডারটা দিলাম সেখানে আমি একটা দিয়েছি, এটা সুন্দর লাগতেছে না, এটা আমি একটা কাজ করি আর একটা ফোল্ডার দিয়ে এটা নাম দিলাম ধরেন ক্লাস CLAS ক্লাস হচ্ছে 1 2 তার 3 নম্বর ক্লাস, তাই তো আমাদের 3টা ক্লাস কমপ্লিট হচ্ছে 1 2 3 মানে 1 থেকে 3 একটা ফোল্ডার করি, একটু খেয়াল করেন এটা আপনারা সবাই। এবার এই সবগুলোকে আমি মুভ করে ওটার ভিতরে নিয়ে যাই, মুভ এই যে কন্ট্রোল অল্টার এন, হ্যাঁ 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 কন্ট্রোল অল্টার এন, কন্ট্রোল অল্টার এন। আচ্ছা আচ্ছা, আমার এই শর্টকাটে করতে যতটুকু মনে রাখবো তার আগে হয়ে যায়, এই যে কত ব্যবহার কম করি তো। কন্ট্রোল ভি, এটা হচ্ছে আজকেরটা হলো ক্লাস নাম্বার 4, তো ক্লাস 4 দিয়ে দিলাম। আজকের ক্লাসের আপডেটটা আমি এখানে আপডেট করে দিচ্ছি, আপনারা হচ্ছে এইখান থেকে সরাসরি লাইভ আপডেটগুলো এখান থেকে নিয়ে নেন, তাহলে আমার মনে হয় বেস্ট হবে। এই যে ছবিটা নিলাম, ছবিটা অনেক সময় নাও পাইতে পারেন, সেই জন্য একদম প্রতিদিনের আপডেটটা আমি তাহলে প্রতিদিন এখানে দিয়ে দিচ্ছি। ওকে, ছবিটা একটু কম্প্রেস করে দিই, তাহলে লোড নিতে সময় কম লাগবে। এটা একটা পদ্ধতি, ছবিটা আমরা যখন দিব অনেক সময় নিতে অনেক জায়গা নেয়, এই জন্য আমরা একবারেই 600 কিলোবাইট ছিল 652 কিলোবাইট কমপ্লিট করে মাত্র 70 কিলোবাইট বানাই দিছে। একই কোয়ালিটি থাকবে, কোয়ালিটি অত নষ্টও হবে না, এটা কিন্তু আমরা করি যাতে ওয়েবসাইটটা স্পিড আপ হয়। পুরো 500 কিলোবাইট সেভ এই জায়গা থেকে। আচ্ছা, এবার আপলোড করে দিই। স্যার ওয়েবসাইটের নাম কি? কোন ওয়েবসাইট? এই যেখানে কম্প্রেস করলে টাইনি পিএনজি, টাইনি পিকচারটা। পিএনজি। আচ্ছা, আমাদের প্রত্যেকটা ক্লাসের আপডেট তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন, আপনারা এখান থেকে ধরে ধরে ফাইলগুলোকে জাস্ট আপডেট করে নেন, সব আমি আপলোড করে দিলাম। ঠিক আছে, লিংক তো দেওয়াই আছে, ওই লিংকটাই বারবার আপনারা ব্যবহার করবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ক্লাসের টাস্কগুলো প্র্যাকটিস করে সুন্দর করে ড্রাইভে দিতে থাকবেন। আজকে যে ডিজাইনগুলো করলাম এটা আপনাদের সবারই পারা উচিত, এবং এটা খুব মানে মানসম্মত ডিজাইনই হয়েছে, এবং তাতে আমাদের প্রিভিয়াস ক্লাসের যত টার্ম সেটা দিয়েই করছি আমরা, অনেক ডিফিকাল্ট কিছু করি নাই। তো এইটা ব্যবহার করেই আপনারা এরকম লগ ইন, রেজিস্ট্রেশন বা অন্য একটা নামও দিতে পারেন, মেম্বারশিপ ফর্ম, অনেক নাম দিতে পারেন। এইগুলো করে করেও আপনারা অনেক ডিজাইন করে আমাকে দেন, স্ক্রিনশট দেন অন্তত গ্রুপে। এটা যদি একটা স্ক্রিনশটও দিয়ে দিই, ধরেন ধরেন এটা আমি একটু জুম আউট করে একটা স্ক্রিনশট দিয়ে দিলাম যে এটা আমাদের হচ্ছে করতে হবে, এটা একটা কপি করে আপনার, তাও তো হয় যে ভাই আমি এটা করছি, এটা দেখেন, তাও আমরা বুঝতে পারবো যে না এই যে এটা ছিল একটা। তারপর হলো লগইন, এটা দরকার হলে আরেকটা ছবি দেন, ছবি ওই ব্যানারই দিতে হবে এমন না, আরেকটা দিতে পারি সিমিলার টাইপের। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।